গল্প কবুল। লেখায় জাহান লিমু। অনেকক্ষণ যাবৎ এয়ারপোর্টে বসে আছেন নিজের প্রিয় মানুষটার জন্য। অবশ্য সে জানে না সারপ্রাইজ দিবেন তবে 1 বছর আগেও এই মানুষটাকে সে সহ্য করতে পারত না। পারবে কি করে? সে যে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বুনেছিল। তবে সবার সব স্বপ্ন তো আর সত্যি হয় না, কিছু স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাস্তবতার বেড়াজালে, অথবা কিছু মানুষের স্বার্থপরতায়। এটা বলে চুপিসারে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নায়ার। যে চলে গেছে সে গেছে। তার কথা ভেবে নিজের সুন্দর সময়টুকু নষ্ট করতে চায় না, একদম না। অনেক কেঁদেছে, রাতের পর রাত। চোখের নিচে কালির আস্তরণ পড়ে গিয়েছিল। সবার সাথে বাজে ব্যবহার করত। এমনকি বিয়ের পর বরের সাথেও অনেক বাজে ব্যবহার করেছে। তবে অদ্ভুতভাবে লোকটা কোন রিয়েক্ট করেনি কখনো। কখনো নায়ারের সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। ধমক দেওয়া তো দূরের কথা। নায়ার নিজেই অবাক হয় লোকটার ধৈর্য দেখে। ডাক্তার দেখে কি এত ধৈর্য, নাকি মানুষটাই এমন ঠান্ডা স্বভাবের? কারো সাথে রেগে কথা বলে না। কথা বলার সময় ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। তার মুখটা দেখলেই কেমন যেন অন্যরকম ভালো লাগার অনুভূতি হয়। এত সহজে মানুষের সাথে মিশতে পারে, আর ছোট বাচ্চাদের ভীষণ আদর করে। একজন অদ্ভুত রকমের ভালো মানুষ, যাকে দেখলে শ্রদ্ধা, ভালোবাসা আপনা আপনি চলে আসে। অথচ সেই মানুষটার সাথে যা তা ব্যবহার করেছে নায়ার। এখন সে অনুতপ্ত, ভীষণভাবে অনুতপ্ত। বিয়ের পর মাত্র 3 মাস একসাথে ছিল দুজন। তারপরই সে দেশের বাইরে চলে যায়। আজ 2 বছর পর দেশে আসছেন। উনি অবশ্য নায়ারকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নায়ার মুখের উপর না করে দিয়েছিল। অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল সেদিন। কি ভেবেছেন, বিয়ে করেছেন দেখে যা বলবেন তাই করতে হবে? মন, শরীর সব কিনে নিয়েছেন? একদম আমার উপর স্বামিত্ব ফলাতে আসবেন না। বিয়ের আগে বিয়েতে আমার মতো আছে কিনা একবারও জানার প্রয়োজন মনে করলেন না। একটা ছবি দেখেই বিয়ে করতে রাজি হয়ে গেলেন। কোন কথা বলারও প্রয়োজন মনে করলেন না। সাধু সাজতেন চেয়েছেন, তাই না? আপনারা পুরুষ জাতটা আসলে বড়ই অদ্ভুত। একজন স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন কাচের টুকরোর মতন ভেঙে দিয়ে মাঝপথে ছেড়ে চলে যান। আরেকজন আসেন সেই কাচের টুকরো জোড়া দিতে। জানেন না, সদ্য ভাঙা কাচের টুকরোয় হাত কাটার সম্ভাবনা প্রবল। যে হৃদয় আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আছে, সেখানে ভালোবাসা খোঁজাটা কি মরীচিকা নয়? আর মরীচিকা বলছি কেন, কারো ক্ষতবিক্ষত হৃদয়ে ভালোবাসা খোঁজাটা কি অপরাধ নয়? অপরাধ, চরম অপরাধ। একজন হৃদয় ক্ষতবিক্ষত করে ধোঁকা দিয়ে সুখেই দিন কাটায়, আরেকজন সুখ পাওয়ার জন্য সেই ক্ষতবিক্ষত হৃদয়ের ঘা আরও তীব্র করে দেয়। সব স্বার্থপরের দল। সেদিন এত কিছু বলার পরও লোকটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়েছিল শুধু। যেন চোখ দিয়েই না বলা হাজারো কথা বুঝিয়ে দিচ্ছিল। সেই স্থির, মলিন চাহনি নায়ারের হৃদয়ের ঠিক মাঝখানটায় গিয়ে শুলের মতো বিঁধেছিল। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। একটা মানুষ কতটা সহ্য ক্ষমতা সম্পন্ন হলে এভাবে কথাগুলো হজম করেও চুপ থাকতে পারে। সেদিনের মতো আর কোন কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় নায়ার। বাথরুমে ঢুকে চিৎকার করে কাঁদতে থাকে। হৃদয়টা যে কোন বাধা মানে না, কোন শাসন মানে না। যাকে আমরা হৃদাসনে বসাতে চাই, সেই সেখানে ছুরি বসিয়ে চলে যায়। আর যে সেই ছুরি সরিয়ে ভালোবাসা দিয়ে ক্ষত সারাতে চায়, তাকে দূরে ঠেলে দেয়। বুঝে অথবা না বুঝে। যে আমাদের কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে যায়, আমরা সেই সাগরে ভাসতে ভাসতে তার নামই জপতে থাকি। কিন্তু সে আর ফিরেও তাকায় না। আর ফিরে তাকাবেও না। আমরা সেটা বুঝেও অসহায়ের মতো তার স্মৃতি যত না পুষি। আর সে নতুন মানুষের সাথে নতুন স্মৃতি তৈরি করে। এই পৃথিবীতে স্বার্থপররাই ভালো থাকে, সুখে থাকে। আর যারা ভালোবাসতে জানে, তারা দুঃখের ভেলায় ভাসতে ভাসতে কেউ সুখের দেখা পায়, কেউ পায় না। ভালোবাসা এত সহজ একটা শব্দ, তবু সবচেয়ে কঠিন অনুভূতির নাম। যাকে তুমি ভালোবাসো, তাকে তুমি পাও না।
যে তোমাকে ভালোবাসে সে তোমাকে পায় না। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে মিলাতেই জীবন কেটে যায়। একসময় এক আকাশ সমান অপ্রাপ্তি নিয়ে বলতে হয়, আমি ভালো আছি, আমি সুখে আছি। বস্তুত আমরা কেউই ভালো নেই, কেউই সুখে নেই। আমরা সবাই ভালো থাকার, সুখে থাকার অভিনয় করি শুধু। আর বাস্তব জীবনে এই অভিনয় সবাই চৌকস অভিনেতা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নেয়ার। ব্যাগ থেকে বোতল বের করে ঢক ঢক করে কতটা পানি খেয়ে নিল। ফোনটা হাতে নিয়ে সময়টা দেখল। এখনো ফ্লাইট ল্যান্ড করতে 15 মিনিট বাকি। এত আগে না আসলেও চলতো, কিন্তু এতদিন পর আসবে, তাই উত্তেজনাটা ধরে রাখতে পারছিল না সে। সে নিজেও জানে না মনের ভিতর কেন এমন উতাল পাতাল করছে। যে মানুষটাকে সহ্যই করতে পারছিল না, তার জন্য হঠাৎ বুকের ভেতর এমন চিনচিন ব্যথা কেন করছে? এই প্রশ্নের উত্তর ওর জানা নেই, আর জানতে চায় না সে। একটা মৃত হৃদয় যদি আবার ভালোবাসা জাগে, জাগুক। তাতে হৃদয়কে প্রশ্নবিদ্ধ করার কি আছে? হৃদয় তো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। হৃদয় তো খোলা আকাশের উড়ন্ত পাখির মতো, যে নিজের মন মতো উড়তে পারলেই খুশি। হৃদয় যদিও বা আমাদের উপর রাজত্ব চালায়, হৃদয়ের উপর, হৃদয়ের রাজত্বই চলে, আমরা সেখানে অসহায় প্রজা। ফ্লাইট ল্যান্ড করেছে 10 মিনিট দেরি করে। মানুষজন আসতে শুরু করেছে, আর নায়ারের দু চোখ উদ্গ্রীব হয়ে সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে, যাকে ঘৃণা করতে করতে ভালোবেসে ফেলেছে হয়তো। হয়তো বলছে, কারণ তাকে ঘৃণা করার কোন কারণ ছিল না, তবুও করত। কিন্তু ঘৃণাটা যে কখন ভালোবাসায় রূপ নিল টেরই পেল না। সেই 2 বছরে প্রতিদিন নিয়ম করে 3 বার কল দিত, যেটা নায়ারের খুব বিরক্ত লাগত। অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, কিন্তু একটা সময় পর নায়ার নিজেই বুঝতে পারল এটা ওর অভ্যস্ততা হয়ে গেছিল। কারণ একবার কি ঝামেলার কারণে পরপর 3 দিন ফোন দেয়নি। এদিকে নায়ার ভীষণ চিন্তায় পড়ে গেল। কেমন অস্থিরতা কাজ করছে মনে, কিন্তু সংকোচে নিজ থেকে ফোনও দিতে পারছে না। তবে সারাদিন ফোনটা হাতের কাছেই রাখল। একটু পর পর চেক করে, এই বুঝি ফোন আসলো। কিন্তু যার ফোনের অপেক্ষায় থাকে সে তো আর ফোন দেয় না। 3 দিন পর রাত 12টায় ফোন বেজে ওঠে। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে কেটে দিতে গিয়ে ছট করে উঠে বসে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল। রিসিভ করে কোন কথা বলল না। শুনশান নীরবতা। ওপাশের ব্যক্তির কণ্ঠ শোনার জন্য হৃদয় ব্যাকুল, তবু মুখে কোন কথা নেই। ওপাশ থেকে শুনতে পেল সেই শীতল মিষ্টি কণ্ঠ। কেমন আছেন? নায়ারকে আপনি করে বলে সে। নায়ার কণ্ঠটা শুনে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে কোন কথা বলতে পারছে না। কেমন যেন কপট রাগ হচ্ছে, চাপা অভিমান কাজ করছে। কিন্তু কেন? অভিমান তো কাছের মানুষের সাথে করা হয়। সে কি নায়ারের কাছের কেউ? 3 বার কবুল বলে বিয়ে করলেই কি একজন আরেকজনের কাছের হয়ে যায়? লিখিতভাবে হয়তো হয়ে যায়, কিন্তু একজন আরেকজনের হৃদয়ে পৌঁছানো কি এতই সহজ? সেদিনের নায়ারের সেই প্রশ্নগুলোর উত্তর আজ সে খুঁজে পেয়েছে। 3 অক্ষরের কবুল শব্দটা দুটো মানুষকে একটা অদৃশ্য মায়ের বন্ধনে আবদ্ধ করে ফেলে, যেটা আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারি না। কিন্তু দুজন মানুষ গভীরভাবে উপলব্ধি করলেই সেই মাটা অনুভব করতে পারে। একসাথে থাকতে থাকতে দুজন দুজনের মায় পড়েই যায়। আর নায়ার নিজের অজান্তেই সেই মায় জড়িয়ে গেছে। কিন্তু সে কি তা বুঝে? এই আজ সারপ্রাইজ দিতে এসেছে, এতে কি সে খুশি হবে? কি বলবে নায়ার তাকে? হৃদয়ের অভিধান যে ভাষা শূন্য, চোখের ভাষা কি সে পড়তে জানে? সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব। হঠাৎ দূরে একটা কাপলকে দেখে চোখ আটকে গেল। ছেলেটাকে দেখেই মেয়েটা দৌড়িয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে, দুজনের চোখেই অশ্রু। তবে সেটা ভালোবাসার অশ্রু। এক অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে গেল নায়ারের। ভালোবাসার মানুষের সাথে মিলনের মুহূর্তটা এত মোহনীয় হয় কেন? ভালোবাসা জিনিসটাই কেমন জানি মোহগ্রস্ত করে দেয় মানুষকে।
এই একটা শব্দ কত কঠিন হৃদয়কেও মোমের ন্যায় কোমল করে দিল। কাপড়টার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল নায়ার। কেমন খুশি চিলিক দিচ্ছে দুজনের চেহারায়। হয়তো অনেকদিন পর দেখা। আচ্ছা, সে কি নায়ারকে জড়িয়ে ধরবে? এটা কল্পনা করেই লজ্জায় কুঁকড়ে যেতে লাগলো সে। ইস, কি সব ভাবছে, মাথাটা পুরো গেছে। হঠাৎ দূরে ঝাপসা কাউকে দেখতে পেয়ে বুকের ধুকপুকানি দ্রুতগতিতে বাড়তে লাগল। ক্রমশ চেহারাটা স্পষ্ট হচ্ছে, আর হৃদস্পন্দন তীব্র হচ্ছে। ইস, এমন হলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল নায়ার। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখে তার ডাক্তার সামনে নেই। কোথায় গেল? ডান হাতের করে আঙুল মুখে দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগল। পিছনে ঘুরে দেখে তার ডাক্তার চলে যাচ্ছে, তাকে না নিয়েই। মানেটা কি? ডাক্তারের চোখে চশমা নেই নাকি? মনে হচ্ছে তো আছে, তাহলে আমাকে দেখল না কি করে? বদ ডাক্তার। কপট রাগ দেখিয়ে একবার ভাবল বাসায় চলে যাবে, কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সকালের নাস্তা না করেই চলে এসেছিল। ভেবেছিল দুজন একসাথে নাস্তা করে বাসায় যাবে, কিন্তু সে তো আমাকে না নিয়েই চলে যাচ্ছে। ফোনেই যত ভালোবাসা, সামনে আসলেই সব ফুস। কি যেন ভেবে ঘুরে দাঁড়ালো নায়ার। তারপর হুট করেই জোরে বলে উঠল, ওই ডাক্তার, নিজের বউকে তো নিয়ে যাও। আশেপাশে যারা ছিল সবাই কেমন অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়েছিল নায়ারের দিকে। নায়ারের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে টুকটুক করে তার ডাক্তারের দিকে এগুচ্ছিল, আর মুখে একরাশ চাপা অভিমান। একদম নির্লিপ্ততা ভঙ্গিতে নায়ারের দিকে তাকিয়ে আছে ইরহাম। পুরো নাম ডাক্তার সানজামুল ইরহাম। একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যেন নায়ারের উপস্থিতি তাকে সামান্য পরিমাণও আশ্চর্য করেনি। চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে অনেকটা স্বাভাবিকভাবেই সে বলল, কি ব্যাপার, আপনি এখানে? কথাটা শুনে নায়ারের মন চাইছিল দৌড়ে একটা বিমানের নিচে গিয়ে সুইসাইড করতে, অথবা পিঙ্ক কালারের বিষ খেয়ে মারা যেতে। পরক্ষণে ভাবল, দূর, কি সব ভাবছি। বিমানের নিচে কিভাবে সুইসাইড করে, মাথাটা পুরো গেছে এই ডাক্তারের চিন্তায়। আর পিঙ্ক কালারের বিষ মনে হয় না আছে। এই ডাক্তার রোগী ভালো করবে কি, নিজের বউকেই তো রোগী বানিয়ে ফেলেছে। হার্টের রোগী। আর বদ ডাক্তারকে দেখো, এখনো আমাকে আপনি আপনি করেই কথা বলছে। মন চাইছে তো তার আপনি ডাকার 7 জন্মের মতো মিটিয়ে দেয়। কিন্তু কিভাবে? ভাব নায়ার, ভাব। তুই না দর্শনের ছাত্রী, একটু ভাবলেই মাথা বুদ্ধি ইনস্টল করবে। তারপরেই ডাক্তারকে সাইজ করবি। নিজে কাটাকুটি করে না, তুইও তাকে কাটাকুটি করে সাইজে আনবি। এত অ্যাটিটিউড কই পাই শুনি? এমনভাবে বলছে আমি এখানে কেন, যেন আমি আমার এক্সের সাথে দেখা করতে এখানে এসেছি। অবশ্য করলেই এই ডাক্তারের কি আসে যায়? আমি তার কেউ না। মনে মনে হাজারটা বকা দিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন শুনতে পেল বদ ডাক্তার বলছে, বাসায় যাবেন না? চলুন, অনেক টায়ার্ড লাগছে। নায়ার এবার চূড়ান্ত হতাশ হল। জিজ্ঞেস করছে বাসায় যাব কিনা। আরে বাসায় যাব বলেই তো এখানে আসলাম। না হলে তো বাবার বাসায় থাকতাম, এখানে এসে সারপ্রাইজ দিয়ে ঢং করতে আসতাম না। সব দোষ ওই সায়নী নাগিনটার, আমাকে বুদ্ধি দিল বদ ডাক্তারকে এয়ারপোর্টে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন উল্টো আমিই সারপ্রাইজ হয়ে বসে আছি। নিজের বউকে এতদিন পর দেখেও কেউ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে, সেটা নায়ারের ভাবনার বাইরে। কাটাছেঁড়া করতে করতে মনে হয় অনুভূতি শূন্য হয়ে গেছে এই ডাক্তার। অথচ একটু আগের কাপড়টার বোরটা কেমন সামনে এসেই দুহাত বাড়িয়ে দিয়েছিল। আর এই ডাক্তার তো আমাকে না দেখেই চলে যাচ্ছিল একা। কত বড় সাহস! মানছি আমি সাইজে একটু ছোট, মানে হাইট কম আর কি। তাই বলে কি আমাকে দেখতে পাবে না? আরে আমি হিল পরেছি, যেন একটু লম্বা লাগে। শাড়ি পরেছি, সেজেছি যেন সে চোখ ফিরাতে না পারে। আর সে চোখ ফিরাবে কি, আমার উপর চোখই পড়ল না। তোর কপালটাই খারাপ রে নেয়ার। এটা বলে কপাল চাপড়ে চাপড়ে আফসোস করতে লাগলো।
সামনে তাকিয়ে দেখে বড় ডাক্তার ওকে রেখে অনেকটা সামনে চলে গেছে। এই কোন রূপ দেখছে ডাক্তারের? ফোনে এত কেয়ার, এত ভাব, আর এখন মনে হচ্ছে আমি তার বউ নয়, তার বাসার কাজের বেটি। না হলে বউকে তো মানুষ সাথে করে হাত ধরে নিয়ে যায়, এভাবে পেছনে পেছনে দৌড়িয়ে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে নায়ার হালকা দৌড়াতে লাগলো, আর মনে মনে ডাক্তারের ডাক্তারগিরি ছোটানোর পণ করতে লাগলো। শাড়ি পরে দৌড়াতেও পারছে না, এখন যদি পড়ে যায়। যেই ভাবা সেই কাজ। ধূপ করে শাড়ি জুতার নিচে আটকে পড়ে গেল, ধপাস করে একটা শব্দ হলো। ইরহাম কিছুটা দূরেই ছিল। পেছনে তাকিয়ে দেখে নায়ার বসে আছে, তাই হাতের ইশারায় বলল উঠে আসার জন্য। সে তার মতো করে সামনে যেতে লাগল। সেটা দেখে নায়ার এমন ভাব করল যেন সে এইখানে এয়ারপোর্টেই থাকবে। সে চোখে মুখে রাজ্যের রাগ নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল, আর পায়ে হাত বুলাতে লাগল। মুচকে গেছে কিনা কে জানে, প্রচণ্ড ব্যথা করছে। ব্যথায় কুকাতে লাগল, আর চোখে তাকিয়ে দেখে ইরহাম সেখানে নেই। নায়ার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সত্যি সত্যিই ওকে রেখে চলে গেছে। নিজের হাতে নিজে একটা চিমটি কাটল, তারপর করে উঠল। তার মানে সব সত্যি, কোন কল্পনা নয়। ঠিক আছে, আমিও এইখানে বসলাম। আজকে সারাদিন এখানেই বসে থাকব। মানুষ প্রতিবন্ধী ভেবে দান খয়রাত করে যাবে। কিছু মানুষ দান করে সাথে সেলফি তুলবে, ভিডিও করবে, সেগুলো সোশ্যাল সাইটে আপলোড দিবে। তারপর ডাক্তার তোমার মানসম্মান কোথায় যাবে তা তুমি ভাবতেও পারছো না। চেনুনি তুমি আমাকে? নায়ার রহমান নাম আমার। আমাকে ইগনোর করা হচ্ছে, আমাকে। এবার হাড়ে হাড়ে টের পাবে এই নায়ার কি জিনিস। আজকে তোমার মানিজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো আমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নায়ার আরো সুন্দরভাবে সেখানে বসে রইল। মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার সেদিকে কোন রক্ষেপ নেই, যেন এই মুহূর্তে সে চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর শুনে চমকে তাকালো নায়ার। সামনে তাকিয়ে দেখে ওর স্কুল ফ্রেন্ডের বাবা ওর সামনে দাঁড়িয়ে। নায়ার ওনাকে দেখে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কারণ ও যেভাবে বসে আছে এখানে, এখন কিভাবে ম্যানেজ করবে। ভাব নায়ার, ভাব, তুমি এখানে এভাবে বসে আছো কেন মামুনি? নায়ার জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু সময়ে হাসিও শালা আসতে চায় না। তারপর বলল, আসলে আঙ্কেল হয়েছে কি, আমি না পা মুচকে পড়ে গেছি, আর আমার স্বামী ওই সামনে গাড়িতে ব্যাগ রেখে আসতে গেছে, তারপর আমাকে নিয়ে যাবে। কোনোরকমে মিথ্যাগুলো বলল নায়ার। তখন আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ধরে সামনে নিয়ে যাই। নায়ার সাথে সাথে বলে উঠল, না 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 আঙ্কেল, আপনার কষ্ট করতে হবে না, ও এখনই এসে যাবে। আরে কোন কষ্ট হবে না, চলো তো। এখানে এভাবে বসে আছো, কেমন দেখাচ্ছে। মানুষজন তাকিয়ে আছে। নায়ার এদিক ওদিক তাকালো। সত্যিই মানুষ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তবুও কোনোরকমে বলল, আপনি যান আঙ্কেল, ও চলে আসবে এখনই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাঁড়াই এখানে। একা এভাবে বসে থাকবে? আর তাছাড়া তোমার স্বামীর সাথে দেখাটাও হয়ে যাবে। নায়ার আর কিছু বলার মতো পেল না। এখন কি হবে সেটাই ভাবছে। ওই বড় ডাক্তার যে ওকে রেখেই চলে গেছে, সেটা যদি বলতে পারত। এখন কি হবে? ভেবেছিল মিথ্যা বলে হটিয়ে দিবে, এখন তো আরো বাজেভাবে ফেঁসে গেল। কি উপায় হবে এখন? ও ডাক্তার, তুমি কোথায়? গোমরা মুখ করে মাথা নিচু করে বসে রইল। এদিনও দেখার বাকি ছিল, কেন যে এসেছিল। সায়নীকে মনে মনে গরম তাওয়াতে ফ্রাই করতে লাগল, তবুও শান্তি পাচ্ছে না। ওর হাত দুটো নিষ্পিস করতে লাগল, শুধু দেখাটা হোক ওই নাগিনের সাথে। দুই হাত সমানে কচলাতে লাগল সে।
হঠাৎ সামনে কারো হাত দেখতে পেয়ে আঁতকে উঠে উপরের দিকে তাকালো। চোখিয়া বড় বড় করে তাকালো নায়ার, তার মানে ডাক্তার যায়নি। একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল নায়ার। আর এতক্ষণ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার জন্য নিজের মনকে নিজে আরেক সুর বকে নিল। ইরহাম হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। নায়ার ওই আঙ্কেলের দিকে হাসি হাসি মুখ করে তাকালো। ইরহামের হাত ধরে উঠে দাঁড়ালো নায়ার। তখন ওই আঙ্কেল বলে উঠল, তোমার স্বামী? নায়ার মাথা ঝাঁকালো। উনি ইরহামের সাথে হ্যান্ডশেক করল, কুশল বিনিময় করল। তারপর বলল, আরে ইয়াং ম্যান, মালপত্র আগে না বউ আগে? এটা শুনে ওরা দুজনই বেশ অস্বস্তি বোধ করতে লাগল। ওই আঙ্কেল ওদের দুজনের মুখ দেখে হেসে দিলেন। তারপর বললেন, শোনো, জিনিস গেলে জিনিস পাওয়া যাবে, কিন্তু বউ গেলে বউ পাবে না। আবার এটা বলো না যে দেশে মেয়ের অভাব নেই। ভালো একজনকেই বাসা যায় বুঝলে, এরপর তো শুধু মানিয়ে নেয়া আর সামাজিকতা। ইরহাম হাসি মুখেই উনাকে বিদায় জানালো। বাসায় আসার জন্য নিমন্ত্রণ করল। তারপর উনি চলে গেলেন। আর চলে যাওয়ার সাথে সাথেই নায়ার ইরহামের থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবার ধপাস করে বসে পড়ল। ইরহাম রু কুঁচকে তাকাল। নায়ারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ইরহাম। আর নায়ার একধানে নিচের দিকে তাকিয়ে বসে রইল, যেন সে সন্ন্যাসিনী। হুট করে নায়ারকে কোলে তুলে নিল ইরহাম। নায়ারের চোখ ছানাবড়া হয়ে গেল। ওই ডাক্তার! কি 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 করেন? নামান আমাকে, নামান বলছি। ইরহাম হাঁটতে হাঁটতে বলতে লাগল, এয়ারপোর্টে বসে ভিক্ষা করতে হবে না, ডিজিটাল ভিখিরিনি সাজতেন হবে না। এই কথা শুনে নায়ার রাগ হওয়ার বদলে ভয়ে এক ঢোক গিলল। বড় ডাক্তার ওর মনের কথা বুঝল কি করে? এই বিষয়ের উপরও ডাক্তারি করেছে নাকি? একবার ইরহামের চোখের দিকে তাকিয়ে পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিল নায়ার। এই লোকটার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। এই একটু আগে আমাকে ভিখিরিনীর মতো বসিয়ে চলে গেল, আর এখন নিজেই বলছে ভিখারিনীর মতো বসে থাকতে হবে না। বুঝি বুঝি সব বুঝি। হিরোগিরি দেখাচ্ছে। বলি, যতই হিরোগিরি দেখাও, সেই তো তুমি ডাক্তার। বদ ডাক্তার। সোফায় ব্যাঙের মতো গাল ফুলিয়ে বসে আছে নায়ার। মনে হচ্ছে দুই গালে দুইটা লাড্ডু ঢুকিয়ে রেখেছে। অবশ্য লাড্ডু নায়ারের ভীষণ প্রিয়, তাই সেটা মুখে দিয়ে বসে থাকবে না, মুহূর্তেই সাবার করে দিবে। কিন্তু এখন তার বদ ডাক্তারকে জব্দ করার জন্য গাল ফুলিয়ে বসে আছে। ক্ষুধায় পেট ছুছু করছে। ডাক্তার যে কি করছে কে জানে। সেই কখন ওয়াশরুমে গেছে, এখনো আসার নাম নেই। ছেলেদেরও গোসল করতে এত সময় লাগে, সেটা এই বদ ডাক্তারকে না দেখলে জানত না সে। মনে হয় লন্ডন 2 বছর গোসল না করে থেকেছে, এখন 2 বছরের গোসল একসাথে করতেছে। আর এদিকে যে তার বউ পা মুচকে বসে আছে, সেদিকে কোন খেয়ালই নেই। আরে এখন যদি সে বউ না হয়ে সাধারণ কোন রোগীও হতো, তাহলেও তো এতক্ষণে কত ট্রিটমেন্ট করত। আর আমাকে কি করলো? বরফের টুকরা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে চলে গেল। এখন আমার সেবা আমাকেই করতে কবে? কেন শুনি? সে একটু পায়ে বরফ ঘষে দিলে কি হতো? তার হাতে ফুসকা পড়ে যেত, পচে যেত তার হাত। আমার কি ছোঁয়াচে রোগ আছে? বউয়ের সেবা করলে কি তার অ্যাটিটিউড কমে যেত? এত কিসের ইগো তার, তাও আমার সাথে? মানছি আমি তার সাথে অনেক রাফ বিহেভ করেছি, কিন্তু এখন তো আর করি না। তো মানুষকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? অবশ্যই উচিত। ভুল করে কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। আর তিনি কি করছেন? তিনি এখন আমার সাথে এক্সট্রা পার্ট নিচ্ছেন। এই নায়ারের সাথে, যে নিজে কিনা সারাক্ষণ পার্ট নিয়ে চলত। আর এখন এই ডাক্তার তাকে পাত্তাই দিচ্ছে না। ওই নাগিন যদি এসব শুনে আমাকে নিয়ে মজা উড়াবে। হেসে কুটি কুটি হবে, বিছানা থেকে গড়িয়ে পড়বে, সাপের মতো ফ্লোরে গড়াগড়ি করবে। এসব কল্পনা করতেই নায়ারের মাথা কেমন করতে লাগলো। পরক্ষণেই ভাবল, যা বলার বলুক।
আগে ওই নাগিনকে আমি ফ্রাই করব, আমাকে এয়ারপোর্টে যাওয়ার বুদ্ধি দেওয়ার জন্য। কিছুক্ষণের জন্য হলেও নিজেকে ভিখিরিনী মনে হচ্ছিল। দৃশ্যটা মনে হতেই নায়ারের গা ঝাড়া দিয়ে উঠল। সায়নীকে ফোন দিল, ফোন বাজছে। 2-3 বার রিং হওয়ার পর ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলল সায়নী। নায়ার ঝাঁঝালো গলায় বলল, রাখো তোর হ্যালো শ্যালো, তুই কই আছিস সেইটা বল। তোকে আমি ফ্রাই করব, বারবিকিউ বানিয়ে খাবো। আরে ইয়ার, আমার ক্রাশকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিলি তো আমার ড্রিম রোমান্সের 12টা বাজিয়ে। নিজে তো এখন রোমান্সের সাগরে ভেসে বেড়াবি, এতদিন পর বরদেশে আসলো। সাগরে কি বলছি, মহাসাগরে। আমাদের মতো সিঙ্গেলদের তো ওই ক্রাশই শেষ ভরসা। তার সাথে স্বপ্নে একটু প্রেম করব, সেটা তোদের মিঙ্গেলদের সহ্য হয় না। তোদের অভিশাপ দিলাম রে, একসাথে 3 বাচ্চার জননী হও। এমনিতেই নায়ারের মাথা গরম, তার মধ্যে সায়নীর এমন উল্টাপাল্টা কথা শুনে মাথা ঠান্ডা রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, সায়ু গিন গিন, তুমি কি এখনো ঘুমাচ্ছ বাবু? বাহ, বর আসতে না আসতেই বাবু ডাকের প্র্যাকটিস শুরু করে দিয়েছিস। নট ব্যাড, তুমি তো হুহুদ চালুচিজ মামু। তোমাকে যেমনটা ভাবে সবাই, তেমনটা তুমি নও। এবার নায়ার আর মেজাজ ধরে রাখতে পারল না, চিল্লিয়ে বলতে লাগল, নাগিন, সবকিছুতে তোর বেশি বেশি, তাই না? আজকে তুই আমার বাসায় আয়, তোকে আর তোর বদ দুলাইকে শুলে ছড়াবো আমি। সবাই আমাকে ছোট বাবু পেয়েছিস। যে আমাকে কাতুকুতু দিবি, আর আমি শুধু হাসব। 10 মিনিটের মধ্যে তুই আমার বাসায় আসবি। কিভাবে আসবি, সেটা আমার জানার দরকার নেই। দরকার হলে ব্রাশ করতে করতে আমার বাসায় আসবি, আর এখানে এসে মাউথওয়াশ করবি। এটা বলেই নায়ার ফোন কেটে দিল। এতক্ষণ আগে চোখ বন্ধ করে কথাগুলো বলছিল সে, তাই ইরহাম যে ওর সামনে দাঁড়ানো সেটা বুঝতে পারেনি। চোখ খুলে একদম চুপ, যেন কিছুই হয়নি, সে কিছুই বলেনি। একদম শান্ত, চুপ হয়ে পায়ে বরফ ঘষতে লাগলো। আর চোখে ইরহামকে দেখছিল। গোসল করে একটা নীল পাঞ্জাবি পরেছে, এমনি ফর্সা মানুষ। নীল রংটাতে আরো মারাত্মক লাগছে। চুলগুলো ভেজা, কপাল বেয়ে পানি পড়ছে। ভালো করে মুছেনি মনে হয়। অবশ্য হাতে এখনো টাওয়েল, পাঞ্জাবির বোতাম লাগায়নি এখনো। সেদিকে চোখ যেতেই নায়ার এক ঢোক গিলল, তারপর চোখ কুঁচকে বন্ধ করে নিল। এমন লাগছে কেন? নিঃশ্বাস বন্ধ করা অনুভূতি, ঘোর লাগার মতন। তখন শুনতে পেল বদ ডাক্তার বলছে, চিৎকার চেঁচামেচি করলে পায়ের ব্যথা আরও বাড়বে, তাই চুপচাপ বসে থাকুন। ফুডপান্ডায় খাবার অর্ডার করেছি আমি, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আর একটা মলম দিচ্ছি, সেটা পায়ে ম্যাসাজ করে নিবেন, তাহলে ব্যথা কমে যাবে। নায়ার কেমন অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো ইরহামের দিকে। ওর সন্দেহ হচ্ছে, এটাই ওর আপন বর্ত। চেহারা চেঞ্জ করে অন্য কেউ এসে পড়ে নিত। এমন আকাশ পাতাল পরিবর্তন, সেটা নায়ারের হজম হচ্ছে না। কিন্তু এরকমটা সিরিয়ালে হতে পারে, বাস্তবে নয়। অগত্যা সায়নীর জন্য অপেক্ষা করতে লাগল, ঘড়িতে সময় দেখে নিল। ইরহাম জিজ্ঞেস করল, কেউ আসবে নাকি? কেন? ফোনে কার সাথে কথা বলছিলেন, তাই আর কি। নায়ার এক শব্দে বলল, আসবে। ইরহামও আর কোন কথা বাড়াল না, চুপচাপ রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে মলম। নায়ারের হাতে মলমটা দিয়ে আবার চলে গেল। নায়ার মলমটা হাতে নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারল। তখনই সায়নী দরজায় দাঁড়িয়ে, দরজা খোলাই ছিল। সায়নী মলমটা ফ্লোর থেকে কুড়িয়ে হাতে নিল। দেখে নায়ার সোফায় বসে আছে, হাতে কি যেন দেখা যাচ্ছে। কাছে গিয়ে বলল, তোর কি হয়েছে বাবু? এয়ারপোর্টে বিমান কি তোর পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল? নায়ার পারলে চোখের আগুন দিয়েই সায়নীকে ফ্রাই করে ফেলত।
পায়ের ব্যথায় মরে যাচ্ছে, আর সে এসেছে ঢং করতে। সায়নী কান ধরে সরি বলল। তারপর বলল, তোর ডাক্তার কোথায়? নিজের ডাক্তার থাকতে তোর চিন্তা কিসের? যখন তখন ধুমধাম পড়বি, হাত ভাঙবি, পা ভাঙবি, আর বর সেবা করবে। আমি কি জানি? সে কি ছোট বাবু যে আমি কোলে নিয়ে বসে থাকব? আর বর ডাক্তার করবে আমার সেবা? হুহ। এটা শুনে সায়নী চোখ বড় বড় করে তাকালো। তারপর বলল, না বাবু, তুমি কোলে নিবে কেন? কোলে তো সে তোমাকে নিবে। এটা বলে সায়নী চোখ টিপল। নায়ার অগ্নিদৃষ্টিতে তাকালো। সায়নী সাথে সাথে চুপসে গেল। তারপর বলল, আসলে আমি বুঝাতে চেয়েছিলাম, তুই তো ছোট বাবুর মতোই। তোকে কোলে নিতেই পারে। দুলাইয়ের পাশে তোকে ছোট বাবুই লাগে। মনে হয় একটা পুতুল। হইছে? কি? তোর ঢং শেষ হইছে? হুম। না। নায়ার সোফার একটা কুশন হাতে নিয়ে সায়নীর দিকে ছুঁড়ে মারল। ও অপোজিট সোফায় বসেছিল। নায়ারের মুখ গোমরা দেখে এবার সায়নী সিরিয়াস হলো। জিজ্ঞেস করল কি হয়েছে খুলে বলতে। সায়নী সব শুনে বলল, আরে ব্যাস, তোকে কোলে করে নিয়ে এসেছে। হাউ কিউট। ইস, এমন একটা বর পেলে আর কি লাগে। আমারটা যে কোথায় লুকিয়ে আছে কে জানে। ব্যাটা একবার সামনে আসুক, প্রথমেই জিজ্ঞেস করব। কার সাথে লটার পটর করছিল এতদিন, যে আমার কাছে আসতে 2 যুগ কাটিয়ে দিল। সায়নীর কথা শুনে নায়ের চূড়ান্ত হতাশ হলো। এই মেয়েকে বিয়ে দেওয়া জরুরি, আন্টি আঙ্কেলকে বলতে হবে এবার। আর নয়তো কোনোদিন বিয়ে করে পাবনা চলে যাবে। যে কথাই বলি না কেন, সে সরাসরি বিয়েতে চলে যায়। নায়ারকে চুপ থাকতে দেখে বলল, দে মলমটা ম্যাসাজ করে দেই। নায়ার সাথে সাথে চিৎকার করে বলল, খবরদার এইটা হাতে নিবি না, হাত থেকে ফেল। ফেল বলছি। মলম দিব না আমি। কার সাহস দেখি আমাকে মলম লাগায়। কথাগুলো জোরে জোরে বলতে লাগলো নায়ার। আমি পঙ্গু হয়ে যাব, তবুও মলম লাগাবো না। দরকার হলে হাতির ঝিল বসে ভিক্ষা করব, তবুও মলম লাগাবো না। সায়নীর চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। এ মেয়ে বলে কি? সামান্য পা মুচকেছে, সে নাকি পঙ্গু হয়ে যাবে। আবার মলম লাগাবে না, দরকার হলে ভিক্ষা করবে। এ মেয়ের মাথা পুরোটা গেছে। মলমটা লাগাই আমি, তাহলে ব্যথা কমে যাবে। নিজে তো জীবনে লাগাবি না জানি। ঔষধপত্র তো তোর শত্রু। ভুগবি, তবুও ঔষধ নিবি না। দে আমি ম্যাসাজ করে দেই, ঠিক হয়ে যাবে। তোকে বলছি আমার সেবা করতে। বের হ তুই, বের হ আমার বাসা থেকে। আর কোনোদিনও আসবি না। আসছে আমার সেবিকা রে। আমি কোন মলম টলম লাগাবো না, একবার বলেছি কথা কানে যায় না। মাইক লাগিয়ে বলতে হবে, মাইক। তুই এত চেঁচিয়ে কথা বলছিস কেন নেউ? কি, আমি চেঁচিয়ে কথা বলি? বের হ তুই, এখনই বের হ। তুই আর কিছুক্ষণ থাকলে আমার পা ব্যথা আরো বাড়বে। সায়নী ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, সত্যি চলে যাব? যা না আমার মা। কে আসতে বলেছে তোকে? তুই। তাহলে যেতে বলছি, এখন ভাগ। সত্যি চলে যাচ্ছি কিন্তু। যা যা। কিছু খাওয়াবি না? তোর বাসায় কি কিছু খাস নাই? না। তুই খাওয়ার জন্য এখানে এসেছিলি? সায়নী দাঁত খিজলাল। নায়ার বরফের কয়েকটা টুকরো বের করে সায়নীর দিকে ছুঁড়ে মেরে বলল, নে খা, কোল্ড কফি। সায়নী এর আগেই দৌড় দিল। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে, বর পাগলি হয়ে গেছে। এখন আর কাউকে সহ্য হচ্ছে না। দরজার কাছে যেতেই কারো ডাক শুনতে পেল। সায়নী দাঁড়িয়ে গেল। দেখে ইরহাম দাঁড়িয়ে আছে। সায়নীকে বলল, আরে আপনি চলে যাচ্ছেন কেন? নাস্তা করে যান অন্তত। না ভাই, নাস্তা করেছি। কোল্ড কফি খেয়েছি। এটা বলে নায়ারের দিকে তাকালো। নায়ার ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সায়নী বলল, আমি গেলাম দুলাই, ঝড় থামলে আসবো কোনোদিন। আজকাল আবহাওয়া ঠিক নেই।
এটা বলে সায়নী দ্রুত পায়ে চলে গেল। নায়ার অন্যদিকে মুখ ঘুরাল। ইরহাম খাবার নিয়ে নায়ারের সামনে রাখল। সায়নী আসার আগেই খাবার ডেলিভার দিয়ে গেছে। যদিও পেটে ভীষণ ক্ষুধা, তবু মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখল নায়ার। হঠাৎ চমকে সরে গেল নায়ার। দেখে ইরহাম ওর পায়ের কাছে বসে আছে, হাতে মলম। চোখে রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নায়ার। ইরহাম সেদিকে ভ্রুক্ষেপ না করে মলম হাতে নিয়ে পায়ের দিকে হাত বাড়াল। প্রথমে পা সরিয়ে নিল নায়ার। সেটা দেখে ইরহাম বাম হাতে পা শক্ত করে ধরে রাখল। নায়ার আর নড়াচড়া করার চেষ্টা করল না, কারণ লাভ নেই। পুরুষ মানুষের শক্তি আর নারীর অভিমান কেউই একচুল ছাড় দেয় না সেখানে। যখন সেটা প্রয়োগ করে, সর্বোচ্চটাই করে। পায়ে মলম ম্যাসাজ করতে করতে ইরহাম বলল, আপনার বোধহয় ভিখিরিনী সাজার খুব শখ। চাইলে বলতে পারেন আমাকে। আমি ভিক্ষুক পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আপনাকে একটা কার্ডের ব্যবস্থা করে দিবনে। আজকাল ভিক্ষুকরাও কি স্মার্ট, আর ইনকামও নেহাত কম না। নায়ার অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো ইরহামের দিকে। নিজের বউকে বলছে ভিক্ষুক পরিষদের কার্ড সংগ্রহ করে দিবে। এমন বরকে তো জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত। নায়ার কিছু বলল না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে রইল। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, ঝিকে মেরে নাকি বউকে শিখানো হয়। আজকাল দেখছি বান্ধবীকে বকে বরকে শিখানো হয়। অবশ্য বান্ধবীকে বকে যদি বরকে দিয়ে সেবা যত্ন করানো যায়, তাহলে তো বান্ধবীকে বকাই ভালো। এরকম বান্ধবী সব বউয়ের থাকুক, যে বকা হজম করতে পারবে। নায়ার আবার এক ঢোক গিলল। ওর প্ল্যান সব বুঝে যায় কি করে, বর ডাক্তার। ও তো এজন্যই ইচ্ছে করে তখন জোরে জোরে বলছিল, সব চালাকি বুঝে যায় ব্যাটা। ব্যাটা কোন বই পড়ে যে ডাক্তারি পাস করেছে, একটু জানা দরকার। সে বইয়ে কি মানুষ মনে মনে কি ভাবে, তা বুঝারও কোন কৌশল লিখা ছিল নাকি? রাতে ইরহামের মা, বাবা আর ছোট বোন গ্রাম থেকে আসলো। ছেলে এতদিন পর ফিরল বলে কথা। ওর বোন ইরা এবার এইচএসসি দিবে। ওইখানেই একটা কলেজে পড়ছে। বাবা মা টাকা দিতে চায়নি এখনই। ভীষণ পরকুট মেয়ে সে। সায়েন্সের জটিল জটিল ম্যাথ তার প্রিয় বস্তু। বুইটেন হওয়ার স্বপ্ন মনে। ইরা এসেই ভাবির সাথে আড্ডা দিতে বসে গেল। ইরহামের মা বাড়ি থেকে কমপক্ষে হলেও 10-15 পদের রান্না করে নিয়ে এসেছে। আগামী 2-3 দিন রান্না না করলেও চলবে। এত দূর থেকে কিভাবে যে আনলেন? এখানে এসেও তো রান্না করতে পারতেন। ওনার এক কথা, ঢাকায় ভালো কোন জিনিস পাওয়া যায় না। আর গেলেও সেটার স্বাদ কখনোই গ্রামের ফ্রেশ জিনিসের মতো হবে না। নায়ারের পছন্দের সুজি দিয়ে বানানো পিঠাও এনেছে। একদিন কথা প্রসঙ্গে উনাকে বলেছিল সুজি, ডিম দিয়ে বানানো পিঠা পছন্দ। ব্যাস সেটা উনি মনে রেখেছেন। আশ্চর্য হলেও সত্য, নায়ার বিয়ের পর এখনো শ্বশুর বাড়ি যায়নি। এবং তার চেয়ে আশ্চর্য হলো, নায়ারের শ্বশুর শাশুড়ি ওকে যেতে বলেনি। কারণ ইরহাম যেহেতু বিয়ের পর পরই দেশের বাইরে চলে যায় উচ্চ ডিগ্রির জন্য, তাই নায়ারকে একা আর গ্রামের বাড়িতে নিয়ে যায়নি। ছেলের বউকে ছেলে আসলে মোটামুটি ধুমধাম করেই গ্রামে নিয়ে যেতে চান। এ যুগে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া সৌভাগ্যই বটে। কারণ যেখানে ছেলের বউ মানেই অনেকের কাছে ফ্রিতে সেবাদাত্রী। যা বলবে তা করতে বাধ্য। পান থেকে চুন খসলেই কৈফিয়ত দিতে হয়। অথচ তার নিজের মেয়েটা যদি একবার কল করে কেঁদে বলে যে ওর কাজের জন্য শ্বশুর বাড়িতে কথা শুনিয়েছে, ব্যাস শুরু হয়ে গেল। মা মেয়ে আহাজারি শুরু করে দিবে। দজ্জাল শাশুড়ি, শ্বশুরবাড়ি। অথচ একই কাজ তারা তাদের ছেলের বউয়ের সাথে করছে। আমাদের সমস্যাটা এখানেই। আমরা নিজেদের ত্রুটিগুলো খুঁজেই পাই না, অথচ অন্যদের গুলো পাই পাই হিসেব রাখি। নায়ারের শাশুড়ি অবশ্য শিক্ষিত, আগের দিনের মেট্রিক পাস। এরপর বিয়ে হয়ে যায়, আর পড়াশোনা করেননি। তবে চাকরি করেন ফ্যামিলি প্ল্যানিংয়ে। ওনাকে দেখেই নাকি ইরহামের ডাক্তার হওয়ার ইচ্ছে জেগেছিল। ভাবি পায়ে ব্যথা পেলে কি করে? তোমার ভাই তুলে আছাড় মেরেছিল। ইরা বিস্ময়ে কথা বলতে পারছে না।
তোতলিয়ে তোতলিয়ে বলল, ভাইয়া বধূ নির্যাতন করে? হুম। নায়ার এক শব্দে উত্তর দিল। কি বলছো ভাবি, একটু ভেবে বলো। দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক, বুঝতে পারছো কি বলছো? যদি একটু তথ্য লিক হয়, ডাক্তার মশাই এর ডাক্তারির ইস্তফা করবে। ঘটুক। আমি তো সেটাই চাই। নায়ার মুখ ভেঙচি কাটল এটা বলে। ভাবি তুমি কি মাথায় আঘাত পাইছ, কি সব বলছো? মাথা ঠিক আছে আমার। তোমার ডাক্তার ভাইয়ের ইগো বেশি বুঝছো, ইগো বেশি। এবার ইরা জোরে হেসে দিল, মনে হচ্ছে কোন জোক শুনে ফেলেছে। তারপর হাসি থামিয়ে বলল, তুমি এইমাত্র যে কথাটা বললে, সেটা আর কারো সামনে বলো না প্লিজ। তাহলে সবাই তোমাকে মাথার স্ক্রুঢিলা ভাববে। আমার কিউট ভাবিটাকে কি আমি সেটা বলতে দিতে পারি? কখনোই না। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করো একটা পার্সোনাল প্রশ্ন করি। নায়ার একটু না বেশ অবাক হলো। তবুও কি যেন ভেবে ইরাকে অনুমতি দিল। যদিও নার্ভাস লাগছে কি প্রশ্ন করতে পারে। তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে কে প্রথম আই লাভ ইউ বলেছ? বলো, বলো। ইরাকে খুব উৎসাহী দেখালো। নায়ার এবার কেন জানি না একগাদা মিথ্যে বলে বসল। কেন বলেছে ও নিজেও জানে না। দুজন মানুষের ভেতরের কথা না হয় দুজনের কাছেই থাকুক। অন্যরা জেনে শুধু শুধু মনে কষ্ট পাবে কেন? এই পৃথিবীতে কাছের মানুষদের ভালোর জন্য, খুশির জন্য একটু আধটু মিথ্যে বলাই যায়। নায়ারের সব কথা শুনে এরা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি ভাবি, ভাইয়া তোমাকে প্রপোজ করেছিল বিদেশ যাওয়ার আগে? হাউ সুইট। নায়ার মনে মনে বলল, হা সুইট ছিল, এখন উচ্চ ডিগ্রির সাথে সুইটনেস মিশিয়ে খেয়ে ফেলেছে। ডাক্তারির তেতো তেতো ঔষধের নাম শিখতে গিয়ে নিজেও তেতো হয়ে গিয়েছে। কথা বললেও মনে হয় কথাগুলো থেকে তেতো ঘ্রাণ ছড়াচ্ছে। ইরা নায়ারকে হালকা ধাক্কা দিয়ে বলল, কোথায় হারালে ভাবি? নায়ার সচকিত হয়ে বলল, না কিছু না, বলো। হুম। আর কল্পনায় হারাতে হবে না, মানুষ এখন সামনেই আছে। চাইলে যখন তখন সাথে নিয়েই হারাতে পারো। তোমার পার্সোনাল ডাক্তারকে নিয়ে, যে তোমার রেজিস্ট্রিকৃত। ইরা মুখ টিপে হাসছিল যখন কথাগুলো বলছিল। নায়ার কিছু বলল না, মুচকি হাসি বিনিময় করল শুধু। তারপর ঘুমের ভান করে হামি তুলল। সেটা দেখে ইরা বলল, 10টা বাজে, এখনই ঘুমিয়ে পড়বে? অবশ্য আজকে ঘুম দ্রুতই আসার কথা। এটা বলে ইরা নায়ারের উত্তর শোনার অপেক্ষা না করে দ্রুত পালালো। দরজায় ইরহামের সাথে একটুর জন্য ধাক্কা খেল না। ইরা হাসছিল, সেটা দেখে ইরহাম রু কুঁচকে সরু চোখে তাকালো। ইরা গুড নাইট বলে চলে গেল। ইরহাম কিছু বুঝতে পারল না। কতক্ষণ কি যেন ভাবল। বিছানায় এসে দেখে নায়ার ঘুমিয়ে গেছে। মাত্র কথা বলছিল, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়ল? ঘুমকাতুরে নাকি? ঔষধটাও তো মনে হয় খায়নি। ঔষধ হাতে নিয়ে নায়ারকে আস্তে ডাকতে লাগল। নায়ার তো জেগেই আছে, তবু সারা শব্দ করছে না। জোর করে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে রয়েছে। ইরহাম নায়ারের পাশে বিছানায় বসল। গায়ের চাদরটা বুক পর্যন্ত টেনে শুয়ে আছে নায়ার, যার ফলস্বরূপ নায়ারের ফর্সা কাঁধটা উন্মুক্ত হয়ে আছে। আর কাঁধের ঠিক মাঝ বরাবর কালো তিলটা চিকচিক করছে। নায়ারের গায়ের রং হালকা গোলাপি বর্ণের। শুধু হাইটটা একটু কম, 4 ফিট 10 ইঞ্চি, যেখানে ইরহামের 5 ফিট 10। প্রায় 1 ফুট খাটো নায়ার ইরহামের চেয়ে। সেটা নিয়ে অবশ্য ইরহামের বা ইরহামের পরিবারের কারো কোন সমস্যা নেই। ইরহামের মা নিজেই নায়ারকে পছন্দ করে এনেছেন। ইরহাম সরাসরি নায়ারকে দেখেনি, হুট করেই বিয়েটা হয়ে যায়। অবশ্য এটা নিয়ে ইরহাম একটু মন খারাপ করেছিল। কারণ ভেবেছিল বিয়ের আগে অন্তত কিছুদিন মেয়ের সাথে কথাবার্তা বলে ইজি হয়ে নিবে, অথবা মেয়ে কোনো কিছু বলতে চায় কিনা। কিন্তু একবার দেখেই একেবারে আংটি পরিয়ে ফেলে। তার পরের দিনই বিয়ের আয়োজন করে ফেলা হয়। নায়ারের বাবাই চাইছিলেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। সেটা অবশ্য ইরহামের কাছে কেমন যেন ঠেকেছিল একটু। তবে ওরও যেহেতু বিদেশ যাওয়ার ডেট সামনে ছিল, তাই আর কিছু বলেনি।
তবে সেদিন নায়ারের শূন্য মুখটা কেন যেন ইরহামের মনে হাজারটা প্রশ্ন তুলেছিল। অবশ্য তার কিছু উত্তর ইরহাম খুঁজে পেয়েছে, আর বাকিটুকু নায়ার নিজেই হয়তো কোনোদিন বলবে। মানুষের মনে চাপা কোন ব্যথা থাকলে তা কখনো খুঁড়তে যেতে নেই, বলার হলে সে নিজেই বলবে। আর অতীতকে অতীতেই থাকতে দিতে হয়। তাই নায়ারের অতীত নিয়ে ইরহামের বিশেষ কোন মাথা ব্যথা নেই। মেয়েটা অনেক চঞ্চল, তবে সেটা এতদিন ইরহাম বুঝতে পারেনি। কারণ যে কয়দিন ছিল একদম চুপ থাকত, হয়তো ডিপ্রেশনে ভুগছিল। ইরহাম সেটা বুঝতে পেরে তেমন ঘাটাত না নায়ারকে, ওকে নিজের মতো থাকতে দিত। প্রয়োজনে কথা বলতো, না হলে চুপ। মানে দুজনের মাঝে যে একটা সম্পর্ক আছে সেটা বোধহয় দুজন ভুলেই গিয়েছিল। ইরহাম নায়ারকে সময় দিতে চেয়েছিল, যদিও নায়ার ওর সাথে কথাই বলতো না। শুধু একদিন অনেক রাগ ঝেড়েছিল। ইরহাম চুপচাপ সে রাগ হজম করেছিল। কারণ সে বুঝতে পেরেছিল নায়ার এভাবে মনের মধ্যে সব চেপে রাখতে রাখতে আরও অসুস্থ হয়ে যাবে। তাই ক্ষোভটা বের হয়ে গেলে কিছুটা ভালো লাগতে পারে। আর ইরহামের চেষ্টায় সে কিছুটা সফল হয়েছেও বটে। নায়ার অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এখন। এখন ওর রাগ, অভিমান, অধিকারবোধ সব দেখে ইরহাম মনে মনে খুশি হলেও ওকে সেটা বুঝতে দিচ্ছে না। বেশ ভালোই লাগছে নায়ারের এই ষোড়শী বালিকার রূপটা। যদিও সে গ্রাজুয়েট, কিন্তু আচরণ দেখে কেউ বলবে টিনেজার। কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে, কাঠ কারবার করে। হঠাৎ নায়ার ঘুমের ঘোরে এদিকে ঘুরে ঘুমানোর ভান করল। ইরহাম নায়ারের মাথার উপর ঝুঁকেছিল। হঠাৎ নায়ার ঘুরতে নেওয়ায় ইরহাম দ্রুত সরতে গিয়ে পড়ে গেল। নায়ার হুট করেই চোখ মেলে তাকাল। ইরহাম একটু ঘাবড়ে গেল। বালিকা আবার কোন রূপ ধারণ করে কে জানে। বালিকা বলছে কারণ ওকে পিচ্ছিই লাগে। নায়ার কিছু বলার আগেই ইরহাম বলে উঠল, ঔষধটা খেয়ে নিন। এটা শুনে নায়ার আবার চোখ বন্ধ করে ফেলল। ভাবটা এমন, সে ঘুমের ঘোরে তাকিয়েছিল, তাই আবার ঘুমিয়ে পড়েছে। ইরহাম বেশ ভালোই সেটা বুঝতে পারল। ঔষধ খেতে পছন্দ করেন না, আর আপনার বরটাই কিনে ডাক্তার। আপনার কপালটাই খারাপ গো। ভাত খাওয়ার মতোই ঔষধ খাওয়া শিখতে হবে। ছোটবেলায় পড়েননি ঔষধ খেলে অসুখ সারে? না পড়লেও সমস্যা নেই, শিখিয়ে নিব। আর শেখানোর জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তার সবই করব। প্রস্তুত হন ভিখিরিনী সাহেবা। আজ থেকে আজীবন ডাক্তার বরের ঔষধি টর্চার সহ্য করার জন্য। অবশ্য সাথে ভালোবাসা থাকবে ফ্রিতে। সকাল সকাল ঘুম ভেঙে গেল নায়ারের। রাতে মিছি ঘুমের ভান করতে করতে কখন যেন সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিল। আড়মোড় ভেঙে উঠে বসল নায়ার। কিন্তু এ কি, বর ডাক্তার কোথায় গেল? এদিক ওদিক খুঁজতে লাগলো নায়ার। গেলটা কোথায়? ডাক্তারের সাথে সাথে ম্যাজিকও জানে নাকি? নায়ার কিছু ভেবে পেল না। ঠিক তখনই বাথরুমের দরজার আওয়াজ পেল। তারপর বুঝল তার মানে বাথরুমে ছিল। কিন্তু ঘুমালো কোথায় ব্যাটা? তখন সোফার দিকে নজর গেল নায়ারের। কোথায় ঘুমিয়েছে সেটা আর বুঝতে বাকি রইল না নায়ারের। কেন, ওর কি কুষ্ঠ রোগ হয়েছে যে বিছানায় ঘুমালো না? ঢং করে, ঢং। ইগো, ইগো দেখায়। কি মনে করে কি নিজেকে? সে এমন ভাব ধরলে আমি কেঁদে কেটে তাকে প্রেম নিবেদন করব? নেভার। আমি জীবনের নিজ থেকে তার কাছে ধরা দিব না। আমার ঠেকা পড়ছে, হুহ। আসছেন উনি বাংলার ডিজিটাল নবাব, তাকে হুজুর হুজুর করব আমি। বাংলা, বিহার, উড়িষ্যার ডিজিটাল বর নবাব উনি। তাকে ইংরেজরা কি মারবে, আমারই খুন করে ফেলতে মন চায়। তাকে না, তার এই তেতো অ্যাটিটিউডটাকে, যেটা উচ্চ ডিগ্রির সাথে সাথে নিয়ে এসেছে। আমি চাইলে একগাদা তেতো ঔষধ খেয়ে নিতে পারবো, কিন্তু তার এই পরিবর্তন মানতে পারছি না। যখন আমি দূরে থেকেছি তখন নিজে সারাক্ষণ আমাকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করেছে। কোন অধিকার চাইনি আমার কাছে, বন্ধুর মতো পাশে থেকেছে। 3 মাস একসাথে থাকলেও
কখনো মনোমালিন্য হয়নি, শুধু একদিন বাদে। সেদিন অবশ্য নায়ার অযথাই নিজের মনের ক্ষোভ সব ইরহামের উপর ঝেড়েছে, আর সে চুপচাপ শুধু শুনে গিয়েছে। একসময় নায়ার নিজেই থেমে গেছে। প্রতিপক্ষ রেসপন্স না করলে ঝগড়ার মুডও পানি হয়ে আসে। একা একা কথা বলা যায়, ঝগড়া না। এক হাতে তালি বাজে, ঝগড়ার জন্য দুই হাত জরুরি। সেদিন নায়ার বুঝতে পেরেছিল এই লোকের স্বভাব, কিন্তু আজকে যে বড্ড অচেনা লাগছে তাকে। তবে কি সে বদলে গেল? আমি কি একটা সুযোগ পাব না? হঠাৎ নায়ারের চোখের জল অবাধ্য হয়ে উঠল। নায়ার সেটা চেপে রাখতে চাইছে প্রাণপণে। ইরহাম দাঁড়িয়ে নায়ারকে পর্যবেক্ষণ করছিল। খুব গভীর ভাবনায় ডুবে আছে, সেটা বোঝাই যাচ্ছে। মেয়েটা প্রায়ই এভাবে কোথায় যেন হারিয়ে যায়। ইরহাম কিছুটা বুঝে, সবটা বুঝে উঠতে পারে না। তবে এটা বুঝতে পারে, নায়ার মুখে বলে এক, আর মনে আরেক। হয়তো অনেক জেদি তাই। কোথাও একটা শুনেছিল, খাটো মেয়েদের নাকি জেদ বেশি। মনে হচ্ছে কথাটা ঠিকই। এই মেয়ে তো যতটুকু উঁচু, তার জেদটা তার চেয়ে বড়। ইরহাম একবার ভাবল, আর একটু রাগানো যাক। বেশ ভালোই লাগে। গোলাপি মুখটা লাল হয়ে যায়, কান দুটো অসম্ভব লাল হয়ে যায়। ইরহাম নায়ারের সেই রাগী চেহারাটা আবার দেখতে চাইল। যেই ভাবা সেই কাজ। নায়ারের সামনে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগল। নায়ার ও ইরহামকে এরকম করতে দেখে বিচলিত বোধ করল। সকাল সকাল এরকম করছে কেন? কেমন একটা চিন্তিত ভাব করে ইরহাম বলল, আচ্ছা, সালমান খান কি বিয়ে করে ফেলেছে? ইরহামের এমন কথা শুনে নায়ার হতভম্ব হয়ে গেল। সকালে উঠে কি কোন উল্টাপাল্টা ঔষধ খেয়ে ফেলেছে, যার কারণে এইসব আজগুবি কথাবার্তা বলছে? তখন শুনতে পেল ইরহাম বলছে, না, বিয়ে তো বোধহয় করেনি। করলে তো ফেসবুক ভেসে যেত স্ট্যাটাসে। নায়ার ইরহামের কথা রাগামাথা কিছু বুঝতে পারে না, তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইরহামের সামনে গিয়ে বলল, সকাল সকাল কি ভূতে ধরেছে আপনাকে? না। তাহলে? তাহলে আমিও সেটাই ভাবছি। কি? যে আপনাকে ভূতে ধরেছে কিনা? সাথে সাথে নায়ার চোখ মুখ শক্ত করে তাকালো। আমাকে ভূতে ধরবে কেন শুনি? তাহলে সকালে উঠেই এমন ধ্যানে বসেছিলেন কেন? মনে হচ্ছিল ঘুম থেকে কেউ জোর করে তুলে বসিয়ে রেখেছে। বলছে এখনই ব্রাশ করে, ব্রেকফাস্ট করে স্কুলে যাও, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। ইরহাম এটা বলে নিজেই হাসতে লাগল, আর ওইদিকে নায়ার রাগে ফুঁসতে লাগল। ইরহাম মনে মনে ভাবল, আহা, একদম লাল লঙ্কা। মৃদু হাসল, শুধু ঠোঁট দুটো হালকা প্রসারিত করে, যেন নায়ার বুঝতে না পারে। বুঝলে টর্নেডো বয়ে যাবে। কথাটা বলার সাথে সাথে ইরহাম ওর চোখে মুখে কিছু একটার অস্তিত্ব টের পেল। চোখ খুলে দেখে নায়ার কম্বলটা মুড়িয়ে ওর দিকে ছুঁড়ে মেরেছে। টর্নেডো ভাবতে ভাবতেই এসে গেল। কম্বলটা সরিয়ে দেখে নায়ার পা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে যাচ্ছে। ব্যথা কমেনি হয়তো। ঔষধ ঠিকমতো খেলে না কমবে। মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো মুখে ধরে তারপর ঔষধ খাওয়াতে হবে। 3-4 দিন পর নায়ারের পা পুরোপুরি ঠিক হয়ে গেল। ব্যথা নেই আর। তাই প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিল আজ। ওর আব্বু আম্মুকে ফোন করে জানালো। ওনারা খুব খুশি হলেন। মেয়েটা এতদিনে একটু স্বাভাবিকভাবে কথা বলছে। বিয়ের আগের 6টা মাস যা করেছে সহ্য করার মতো না। 2বার সুইসাইড করার চেষ্টা করেছিল, একবার ঘুমের ঔষধ খেয়ে, আরেকবার হাত কেটে। সৌভাগ্যক্রমে 2বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। নায়ারের হাতে এখনো দাগটা হালকা রয়ে গেছে। ইরহামও সেটা দেখেছে, আর সেটার কারণ জিজ্ঞেস করাতেই নায়ার রণমূর্তি ধারণ করেছিল উইদিন। বিয়ের 3 দিন পরই ঘটনাটা ঘটেছিল। উইদিন নায়ারের কথা শুনে ইরহাম পুরোপুরি চুপ হয়ে গেছিল। ইরহাম মজা করেই বলেছিল, বিএফের জন্য হাত কেটেছিল কিনা। সত্যি সত্যিই যে এটাই কারণ, সেটা বুঝতে পারলে কি আর জিজ্ঞেস করে। কিন্তু ব্যাস, ততক্ষণে বিপত্তি বেঁধে গেছে।
নায়ার ওর মনের সব যন্ত্রণা সেদিন উগরে দিয়েছিল। তারপর ইরহাম ওর মতো করে বাকিটা জেনে নেয় কারো সাহায্যে। যেটা নায়ারও জানে না, যে ইরহাম ওর অতীত সবটাই জানে। ইরহাম সবটা জানার পরপরই বিদেশ চলে যায়। তাই সরাসরি নায়ারের সাথে আর কথা হয়নি এসব নিয়ে। তবে বিদেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করত নায়ারকে তার অতীত ভুলানোর জন্য। অনেক রকম মজার ঘটনা, বিদেশি বিভিন্ন সুন্দর ফুলের বাগানের ভিডিও। নায়ারের টিউলিপ ভীষণ পছন্দ, তাই লন্ডনের টিউলিপ বাগানে গিয়ে ভিডিও কল দিয়েছিল। এত ফুল দেখে নায়ার প্রায় লাফাচ্ছিল। ইরহাম বলেছে ওকে সেখানে নিয়ে যাবে কোন এক সময়। আরও বিভিন্ন উপায়ে, যা করলে নায়ার খুশি থাকবে, তার সবই করেছে সে। অবশ্য এসব জানার জন্য গোয়েন্দা লাগাতে হয়েছে, কিন্তু নায়ারকে সেটা বুঝতে দেয়নি। বিভিন্নভাবে এড়িয়ে গেছে সব। গাড়িতে নায়ার ইরার সাথে বসল। ইরহাম বুঝতে পারল লাল লঙ্কা এখনো ফুলে আছে। মুখটা হুতম প্যাঁচার মতো করে রেখেছে। জোর করে ইরার কথায় হাসার চেষ্টা করছে। ইরহাম লুকিং গ্লাসে বারবার সেটা দেখছিল। নায়ার একটা লাল শাড়ি পরেছে, তাই নতুন বউয়ের মতোই লাগছে পুরো। বিকাল ৩টায় ওরা গ্রামে পৌঁছালো। গাড়ি দেখেই আশেপাশের মানুষজন, ছোট ছোট ছেলে মেয়ে ছুটে আসতে লাগল। কারণ গ্রামের রাস্তায় সচরাচর এমন গাড়ি আসে না। তার মধ্যে সবাই জানে যে নতুন বউ আসবে। নতুন বউ নিয়ে ছোট থেকে বুড়ো প্রায় সবার মনে দারুণ কৌতূহল বিরাজ করে, বিশেষত গ্রামের দিকে। গ্রামের মেঠোপথ ধরে চলতে চলতে ইরহামদের বাড়ির সামনেই গাড়ি থামল। বাড়ির দিকে কিছুটা রাস্তা কাঁচা। ইরহামদের বাড়ি থেকে একটু দূরেই রয়েছে বিশাল বড় বিল। সেখানে মাছ ধরার প্রতিযোগিতা হয় প্রতি বছর। চারপাশের সবুজ প্রকৃতি দেখে নায়ারের মনটা উৎফুল্ল হয়ে উঠল। সবাই গাড়ি থেকে নামল, নায়ারও নামল। হাঁটতে নিলে ইরা পথ আটকে দাঁড়ায়। নায়ার ভ্রু কুঁচকে তাকায় সেটা দেখা। চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। ইরা কিছু না বলে ইরহামকে টেনে আনে। ইরহাম ড্রাইভারকে তার পাওনা দিয়ে বিদায় করছিল। ইরহামের মা বাবা আগেই বাড়িতে ঢুকে গেছে। ইরহামের দুটো কাজিন, জেবিন, জেন্সি, টুইন। ইরহামের একজনই চাচা, আর্মিতে অফিসার পদে আছেন। তিনি ছুটি পাননি, তবে চাচি আর বোনেরা এসেছে ওর আসার কথা শুনে। চাচি মনে হয় বউ বরণ করার আয়োজনে ব্যস্ত। সরাসরি কেউই নায়ারকে দেখেনি এখন পর্যন্ত। ভিডিও কলে কথা হয়েছে অবশ্য। বিয়েটা হুট করে হওয়ায় বিয়েতে আসতে পারেননি। চাচি অসুস্থ ছিল, আর চাচা হুট করে ছুটি পাবেন না। তাই তারাও ভাবল ভাতিজা বউকে একেবারে সরাসরি দেখবে। আর সেটা ইরহাম দেশে ফিরে আসার পরই। আর এই 2 বছর নায়ার ওর বাবার বাসাতেই ছিল। সবার সাথে কথা হতো মাঝে মাঝে। শুরুর দিকে নায়ার বিরক্ত হলেও একসময় ভালোই লাগতো। মানুষগুলো অসম্ভব আন্তরিক, ভালো মানসিকতার। তা না হলে ছেলের বউকে কেউ এভাবে বাবার বাড়ি থাকতে দিত না, তাও বিয়ে হয়ে যাওয়ার পর। ইরা ইরহামকে ইশারায় কিছু একটা বলল। ইরহাম প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝল। নায়ারকে বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে দিয়ে পাজা কোলে করে তুলে নিল ইরহাম। বাড়ির ভেতর ঢুকতে লাগল। ইরা, জেবিন ও জেন্সি হাততালি দিতে লাগল, আর ভিডিও করতে লাগল। 3 বোনের একমাত্র ভাবি বলে কথা। নায়ার প্রথমে কতক্ষণ হা করে তাকিয়ে রইল ইরহামের দিকে। পরে যখন দেখল ওরা ভিডিও করছে, তখন লজ্জায় মুখ লুকালো ইরহামের বুকে। ইরহামের হার্টবিট খুব দ্রুত বিট করছে, আর সেটা ক্রমাগত বেড়ে চলেছে। এই হার্টবিট কাঁপার একটা অদ্ভুত রহস্য আছে, আর তা হলো নতুন নতুন প্রেমে পড়লে যখন সেই মানুষটার কাছাকাছি থাকা হয়, তখন হার্ট দ্রুত বিট করতে থাকে। নায়ার লজ্জা ভুলে অবাক দৃষ্টি নিয়ে তাকালো ইরহামের দিকে। ইরহাম সামনের দিকে তাকিয়ে আছে। নায়ারের বেহায়া দু চোখও তার বর ডাক্তারকে পলকহীনভাবে দেখতে লাগল। নায়ার নিজেরও হার্ট খুব দ্রুত বিট করছে। ইরহাম কি সেটা শুনতে পাচ্ছে? খুব জানতে ইচ্ছে করছে দুজনের এই লাগামহীন হার্টবিটের কারণ কি। ঘরের সামনে নিয়ে নামিয়ে চেয়ারে বসালো নায়ারকে।
সাথে সাথেই তিন বোনের সেলফি তোলা শুরু হয়ে গেল। নায়ার হাসি মুখেই সেসব সামলাতে লাগলো, আর চোখে ইরহামকে দেখছিল। নায়ারের দৃষ্টি অনুসরণ করে ইরা তাকাতেই সবটা বুঝতে পারল। তাই ভাবিকে খুঁচা দেওয়ার উদ্দেশ্যে বলল, ইসস, এত প্রেম! আমার ভাইটা কত লাকি! নায়ার এই কথা শুনে চমকে তাকালো ইরার দিকে। মেয়েটা ভারী দুষ্টু। এক এক সময় এক এক কথা বলে নায়ারকে অপ্রস্তুত করে তুলে। নায়ারের অবস্থা দেখে ইরা হেসে দিল। তারপর বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো ভাবি? নায়ার করুণ চোখে তাকালো। ইরা বলতে লাগলো, মনে হচ্ছে তোমার আজকেই বিয়ে হয়েছে, আর তুমি এখনো তোমার বরকে দেখোনি, মানে না দেখেই বিয়ে করেছ। আগের দিনের মানুষের মতন। তাই উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছ। এটা শুনে নায়ার পুরোপুরি চুপসে গেল। একদম মাথা নিচু করে বসে রইল। তখন ইরা বলল, সরি সরি ভাবি, আর কিছু বলবো না। নায়ারও স্বাভাবিক হাসি বিনিময় করল। বউ বরণ করে ঘরে তুলে নেওয়া হলো। গ্রামের মানুষজন একের পর এক নতুন বউ দেখতে আসতে লাগলো। কিছুক্ষণে নায়ার হাঁপিয়ে উঠল। সেটা ইরা বুঝতে পারল। তাই সবাইকে বলল, অনেক বউ দেখাদেখি হয়েছে, এবার বউ ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। একদিনে দেখে দেখে আমার ভাবিটাকে নজর লাগিয়ে দিবে। তখন ইরার একজন প্রতিবেশী ভাবি বলে উঠল, তোমার ভাই কত লম্বা, দেখতে সুপুরুষ, আর তার বউ কিনা বেটে। দেখারও তো একটা ব্যাপার স্যাপার আছে। ইরা মনে হয় রাগে ফেটে যাচ্ছিল। নায়ার ইরার হাত ধরে ইশারা করল যেন উনাকে কিছু না বলে। কিন্তু ইরা তো চুপ থাকার মেয়ে নয়। তাই সাথে সাথে ওই মহিলার মুখে জামা ঘষে দিল একেবারে। ইরা বলল, কি বলুন তো ভাবি, আপনার গায়ের রং আর আপনার বরের গায়ের রং দেখলে কি মনে হয় জানেন? একটা কালো বিড়াল আর সাদা বিড়াল হেঁটে যাচ্ছে পাশাপাশি। ওই ভাবির মুখটা তখন দেখার মতো হয়েছিল। তখন ইরাই আবার বলল, দেখুন ভাবি, আপনাকে ছোট করার কোন ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আপনি আমার ভাবিকে সবার সামনে ছোট করেছেন, তাও কি নিয়ে? তার উচ্চতা নিয়ে, যেটা আল্লাহ প্রদত্ত। আর আপনার গায়ের রং সেটাও আল্লাহ প্রদত্ত। তাই কাউকে আঘাত করার আগে একবার নিজেকে নিয়ে একটু ভেবে দেখবেন। ওই ভাবি আর কোন কথা না বলে সেখান থেকে চলে গেলেন। বাকিরা চলে গেল এক এক করে। নায়ার ইরার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এতটুকু মেয়ের বিচক্ষণতা দেখে নায়ার বেশ অবাক হল। নায়ার উঠে দাঁড়িয়ে ইরাকে জড়িয়ে ধরল শক্ত করে। ইরা ভড়কে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি এভাবে আমার ভাইকে জড়িয়ে ধরো, তাহলে ডাক্তার সাহেব নিজেই রোগী হয়ে যাবে, আর তখন তুমি হবে তার ডাক্তার। নায়ার লজ্জায় ইরাকে ছেড়ে দিতে চাইলে ইরা আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, আচ্ছা আমাকে যখন ধরেছে আর একটুখানি থাকো। এটা বলে ইরা হাসল। জেবিন, জেন্সি এসে দেখে দুই ননদ ভাবির পিড়িতি। ওরা বলে, আমরা কি গাঙের জলে ভেসে এসেছি নাকি? এটা বলে নিজেরাই গিয়ে ওদের দুজনকে জড়িয়ে ধরে। নায়ারের এই মুহূর্তে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। ননদ ভাবির সম্পর্ক মানেই চুলাচুলি, সেটা সবার ক্ষেত্রে নয়। আমরা ওই কথাটাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছি বেশি। এ কারণেই ভাবি ননদ, ভাবি মানেই ঝগড়া। অথচ এটা একটা মিষ্টি সম্পর্ক, যদি আমরা সেভাবে মানিয়ে নিতে পারি। ইরহাম ওর রুমে এসে এই দৃশ্য দেখে চোখ কপালে উঠালো। আরে আমার বোনেরা তো আমার পিচ্ছি বউটাকে মেরে ফেলবে দেখছি। সব ভালোবাসা তো ওরাই নিয়ে যাচ্ছে, তেরা ক্যা হবে ডাক্তার? এমনি তো তোর সাথে সারাক্ষণ ফোঁস করে। আর এখন দেখো, মনে হচ্ছে তার শরীরটা সবটা জুড়েই তার হৃদয়ের অস্তিত্ব। শুধু সেখানে আমি আছি কিনা সেটা জানি না। ইরহাম মুহূর্তটা ফোনে বন্দি করল, কোন সাউন্ড না করে। কিছু কিছু বিষয় না জানিয়ে করাই ভালো। তাহলে সবটা স্বাভাবিক থাকে, কোন কৃত্রিমতা থাকে না। হঠাৎ নায়ার চোখ খুলে সামনে তাকিয়ে দেখে ইরহাম দাঁড়িয়ে আছে। আর একমনে ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিটাতে কি যেন মেশানো ছিল,
যেটা নায়ারের বুকে সরাসরি আঘাত করল। যেন অনেক কিছু বলতে চাই সেই ঘোর লাগানো দৃষ্টি। নায়ার মনে মনে বলল, আমিও তো শুনতে চাই ডাক্তার সাহেব। বলুন নাকি লুকিয়ে রেখেছেন মনে। পরদিন সকালে বিলে ঘুরতে গেল। সেখানে অনেক ফিশারি আছে, আর তার পাড়ে অনেক রকম গাছ। ইরহাম লুঙ্গি পড়েছে। ইরহামকে দেখে নায়ারের ভীষণ হাসি পাচ্ছে, কারণ আগে লুঙ্গি পরতে দেখেনি কখনো। আর তাছাড়া ইরহাম লুঙ্গি হাঁটুর উপরে তুলে গিট্টু দিয়ে রেখেছে। বিলের পানিতে নামলো শালুক তোলার জন্য। দেখে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে। অবশ্য গ্রামের ছেলেই তো, হাঁটু অবধি পানি জায়গাটাতে। বেশ কিছু শালুক তুলে যখন পাড়ে আসলো, তখন নায়ার চিৎকার করতে লাগলো সাপ সাপ বলে। নায়ারের চিৎকার শুনে সবাই বেশ ঘাবড়ে গেল। জেবিন, জেন্সিও লাফালাফি শুরু করলো। আর ইরা খুঁজে পাচ্ছে না সাপ কোথায়। ইরহামও চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু এখানে তো কোথাও সাপ নেই। ইরা নায়ারকে জিজ্ঞেস করল, ভাবি সাপ কোথায় দেখলে? নায়ার চোখ বন্ধ রেখেই বলল, ডাক্তারের পায়ে। এটা শুনে ইরহাম হতভম্ব হয়ে গেল। ওর পায়ে সাপ, আর ও নিজেই জানে না। এদিক ওদিক খুঁজতে লাগল, পায়ে একটা যোগ ছাড়া কিছুই দেখতে পেল না। নায়ার কি কোনো ক্রমে এই যোগটাকেই সাপ বলছে? ইরহাম যোগটা হাতে ফেলতে নিল, তখনই নায়ার তাকিয়ে আরো লাফিয়ে উঠল সাপ সাপ বলে। এবার ইরা আর ইরহাম দুজনই একসাথে হেসে উঠল। ইরহাম যোগটা ছুঁড়ে ফেলল পানিতে, সাথে সাথে নায়ার ইরহামের হাত থামচে ধরল। ইরা মুচকি হাসল ওর ভাবির কাণ্ড দেখে। ইরহাম নায়ারের হাত ছাড়াতে চাইলে আরো জোরে খামচে ধরে সে। ইরহাম বলল, তুমি কি জীবনে সাপ দেখনি? সাপ কি এত ছোট হয়? এখানে আসার পর থেকেই নায়ার একটা বিষয় লক্ষ্য করছে। ইরহাম ওকে তুমি করে বলছে। বদ ডাক্তার শুধু বদই নয়, ভীষণ চালাকও। নায়ার কিছু বলছে না দেখে ইরহাম আবার বলল, কি হলো কিছু বলছো না যে? নায়ার আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম এটা ছোট কোন সাপ। মানে সাপের বাচ্চা মেবি। ইরহামের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলে আবার অন্যদিকে ঘুরে তাকালো। ইরহাম আর ঘাটালো না বিষয়টা। সবাই বাড়ি চলে এলো। নায়ার সারা রাস্তায় ইরহামের হাত ধরেই এসেছে। বেচারি বেশ ভয় পেয়েছে। অবশ্য তাতে ইরহামের জন্য প্লাস পয়েন্টই হয়েছে। না হলে কি আর হাত ধরে হাঁটত? মনে মনে একটা ছোট্ট ধন্যবাদ দিল পাজি যোগটাকে। কখন পায়ে ধরেছে ইরহাম টেরই পায়নি। এই পানির যোগগুলো এমনি চুপচাপ রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে থাকে, মানুষ টেরও পায় না। আজ ভরা পূর্ণিমা। গত এক সপ্তাহে এ বাড়ির সাথে নায়ারের একটা অদ্ভুত ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মন চাইছে এখানেই থেকে যেতে, কিন্তু যেতে তো হবেই। ইরহাম হাসপাতালে জয়েন করবে সামনের মাসের 1 তারিখ থেকে। রাতে সবাই মিলে উঠানে শীতল পার্টি বিছিয়ে আড্ডার আসর জমালো। মুরব্বীরা 10টার দিকে ঘুমাতে চলে গেল। রইল ওরা 4 ভাই বোন আর নায়ার। তখন ইরা বলে উঠল, চলো ট্রুথ এন্ড ডেয়ার খেলি। ইরহাম রাজি হতে চাইছিল না, কিন্তু বোনদের সাথে পেরে উঠল না। একটা কাচের বোতল এনে রাখলো মাঝখানে। ইরা ঘোরাতে শুরু করল। প্রথমেই গিয়ে পড়ল জেবিনের দিকে। জেবিন, জেন্সি ইরার 1 বছরের ছোট, ইন্টার ফার্স্ট এবার। জেবিন ডেয়ার নিল। জেন্সি সাথে সাথে বলে উঠল, ডেয়ার চয়েস সে দিবে। সবাই রাজি হলো। জেন্সি বলল, বাড়ির পাশে যে তেঁতুল গাছটা আছে সেখান থেকে ঘুরে আসতে হবে। গাছটা উঠান থেকে দেখাই যাচ্ছে অবশ্য। জেবিন বলল, এ আর এমন কি, এখনই যাচ্ছি আমি। দরকার হলে তোর জন্য তেঁতুল পেড়ে নিয়ে আসব। জেবিন মুখে এসব বললেও মনে মনে দোয়া দরুদ পড়তে লাগল। একটু সামনে যেতেই কি যেন শব্দ করে উঠল, প্রায় ছুটে ফিরে এলো জেবিন। আর বাকিরা হাসাহাসি শুরু করল। জেবিন বেশ ভয় পেয়েছে, বুঝাই যাচ্ছে। আর জেন্সি জানে জেবিন ভীতু, তাই এমন ডেয়ার দিয়েছে। ভীতুর ডিম, কোন সাহসে যে ডেয়ার নিল। ইরহাম অবশ্য জেন্সিকে ধমকে দিল। তারপর আবার বোতল ঘুরালো।
এবার ইরহামের দিকে গেল মুখ। ট্রুথ নিল ইরহাম। এবার ইরা প্রশ্ন করল তার ভাইকে, বিয়ের আগে কখনো কাউকে ভালোবেসেছিলে বা ভালো লেগেছিল? হ্যাঁ। ইরহাম হ্যাঁ বলার সাথে সাথেই নায়ার অদ্ভুতভাবে তাকালো ইরহামের দিকে। সাথে সাথে বাকি সবাইও। সবার অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো ইরহাম তার বউয়ের সামনে সরাসরি বলছে যে কাউকে ভালোবাসত, অথচ এটা বললে তার 12টা বাজবে সেটা জেনেও। কারণ কোন মেয়েই তার স্বামীর এক্স সম্পর্কে জানতে আগ্রহ বোধ করার কথা না। তবে নায়ারের অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো একবারের জন্য মনে হয়নি ইরহামেরও অতীত আছে। ওর মনেও কোন কষ্ট কি লুকায়িত আছে। তবে নায়ার তো কখনো সেটা বুঝতে পারেনি। অবশ্য বুঝবেই বা কি করে? একসাথে অনেকদিন থাকলে না বুঝবে। নায়ার খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ইরা পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে ঘুমের ভান করে বলল, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। জেবিন বলল, এখনই ঘুমাবে? আর একটু থাকি না প্লিজ। ইরা একটু চোখ মারল, কিন্তু জেবিন সেটা বুঝল বলে মনে হয় না। তবে জেন্সি ধরতে পারল ইরার ঘুম ধরার কারণ। তাই সেও হামি দিয়ে বলল, আমারও ঘুম পাচ্ছে ভীষণ। জেবিনটা বরাবরই একটু গাধি টাইপ, তাই ইরা আর জেন্সি ওকে মোটামুটি টেনেই নিয়ে গেল। তবুও সে আসতে নারাজ। নায়ারও চলে যেতে চাইলে ইরহাম বলল, বসো না একটু। কথাটার মাঝে ভীষণ আকুতি অনুভব করল নায়ার। একটা লাইট পিঙ্ক জামদানি পরে আছে নায়ার। চাঁদের আলোতে নায়ারের গায়ের আর শাড়ির রং একাকার হয়ে গেছে। ইরহাম কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে। ইরহাম কোলের বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। নায়ার তখনও দাঁড়িয়ে আছে। ইরহাম নায়ারের হাত ধরে টান দিল হঠাৎ করেই। নায়ার ধপ করে বসে পড়ল। শাড়ির আঁচলটা ইরহামের মুখের উপর পড়ল। নায়ার সেটা সরাতে চাইলে ইরহাম টেনে ধরে রাখে। নায়ার কিছু বুঝতে পারছে না, ওইভাবেই বসে থাকে চুপ করে। চারদিকে শুনশান নীরবতা। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভরা জ্যোৎস্না গাছের পাতায় পাতায় ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। ইরহাম আকাশের দিকে তাকিয়েই বলতে লাগল, কাকে ভালোবাসতাম জানতে চাইবে না? জানাটা জরুরি নয় আমার কাছে, কিন্তু বলাটা জরুরি আমার কাছে। না হলে দম বন্ধ হয়ে মরে যাব। ইরহামের কথা শুনে নায়ার নিজেকে শক্ত করে নিল। মনে মনে নিজেকে বলল, অতীত তো তোরও আছে নায়ার। তাহলে তারটা শুনতে এত ভয় পাচ্ছিস কেন? যাই ঘটুক, নিজেকে শক্ত রাখো। নায়ারকে চুপ থাকতে দেখে ইরহাম ওর দিকে তাকালো। তারপর ওর ফোনের ক্যামেরার সেলফি মুড অন করে নায়ারের দিকে দৌড়ল। নায়ার বুঝতে পারল না ক্যামেরা কেন ধরেছে, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ইরহাম বলল, দেখ। কি? আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ ভালোবাসা। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য নায়ার থমকে গেছিল। অতীত ভালোবাসা মানে? নায়ার জিজ্ঞেস করার আগে ইরহাম বলতে লাগল, ভাবছ অতীত ভালোবাসা কি করে, তাই না? নায়ার কোন কথা বলতে পারছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। ইরহাম নিজের মতো করে বলতে লাগল, তোমাকে প্রথম দেখেছিলাম 3 বছর আগে। রাস্তায় রিক্সা করে ঘুরছিলে, সাথে আরেকটা মেয়ে ছিল। কিছুক্ষণের জন্য চোখ আটকে গেছিল। মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল। তারপর আরেকদিন ওভারব্রিজে। 2 বার দেখা হওয়াটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তৃতীয় দিন দেখা হওয়ার পর সব এলোমেলো হয়ে গিয়েছিল আমার। মন চাইছিল ডাক্তারি ছেড়ে পাগল প্রেমিক সেজে যায়। কিন্তু তাহলে যে রোগীরা আমাকে রোগী বানিয়ে ফেলবে। তাই প্রেমিক সাজা আর হলো না আমার। ওই দিন বোধহয় তুমি খুব সেজেছিলে। কালো শাড়ি পরা ছিলে। নায়ারের মনে পড়ল ওই দিন সায়নীর জন্মদিন ছিল। আর এরপর দিনই সে কালো দিনটি অপেক্ষা করছিল নায়ারের জীবনে, যার জন্য আজকে সে এখানে, অন্য কারো বউ। কেউ কথা দিয়েও কথা রাখেনি। প্রেমিক তো আর সাজতে পারলাম না, কিন্তু সৌভাগ্যক্রমে স্বামী হয়ে গেলাম। যখন তোমার ভাবনায় বিভোর ছিলাম, তখনই কোন ঘটক মারফত তোমার একখানা ছবি আমার সামনে আসলো।
আমি ছবি দেখতে চাইছিলাম না, কারণ এখন বিয়ের প্ল্যান ছিল না। বিদেশ থেকে এসে তারপর ভেবে দেখতাম, কিন্তু কি যেন ভেবে ছবিটা খুলে দেখলাম। তখন যদি তুমি আমার অবস্থাটা দেখতে। চশমা পরাই ছিলাম, তবু ভালো করে মুছে আবার চোখে লাগিয়ে দেখলাম। না, ভুল দেখিনি, সেটা তুমিই ছিলে। ব্যাস, আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তাতে অবশ্য সবাই বেশ অবাক হলো, কারণ যে ছেলে এখন বিয়ে করবে না বলে অনশন করছিল, সে কিনা ছবি দেখেই কুপোকাত। সবাই তো আর আমার ভেতরের খবর জানে না। নিজেকে খুব বেশিই লাকি মনে হচ্ছিল বিয়ের দিন, কারণ এরকম মিরাকেল ঘটা কল্পনার বাইরে। অবশ্য আমার সব কল্পনা ভেঙে গেল বিয়ের তৃতীয় দিনই। প্রথম দিন তো তুমি ঘুমিয়ে পড়েছ, কথাই বলনি। আমিও এতটা পাত্তা দেয়নি, যেহেতু হুট করেই হয়েছে। কিন্তু পরে বুঝতে পারি, ওই জীবন্ত পুতুলটা আসলে ভেতরে অনেক আগেই মরে গেছে। তখনই বিদেশ চলে যায় আমি। তারপর অনেক ভাবলাম, ভেবে একটাই উত্তর পেলাম। সেটা হলো 3বার কবুল বলে দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তাই এত সহজে হাল ছেড়ে দিলে কি করে হয়? একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে গেছি দুজন, একটু তো সুযোগ দিতে হয়। মানুষের মন ভালোবাসার কাঙাল। মানুষ কষ্ট পেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া বেঁচে থাকাটা মৃত্যু সম। আমি তো তোমার মায় কবেই জড়িয়ে গিয়েছি, তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? নায়ারের শরীর কাঁটা দিয়ে উঠল, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। এতক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে কথাগুলো শুনছিল, তাই এবার আর কোন কথাই বলতে পারছিল না। ইরহাম নায়ারের অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। যদি আমাকে সুযোগ দিতে চাও, তাহলে আমার পাশে শুয়ে পড়ো। আজ না হয় জ্যোৎস্না বিলাসী করি। প্রায় 2 সপ্তাহ বাড়িতে থেকে ঢাকা ফিরে আসলো ওরা। 2 সপ্তাহে দুজনের সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। নায়ার ডাক্তারকে একটা সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করল। মনে মনে লাড্ডু ফুটলেও মুখে সেটার বিন্দুমাত্রও প্রকাশ করল না। ঢাকায় এসে ইরহাম কাজে ব্যস্ত হয়ে পড়ল। নায়ারকে সময় দিতে পারছে না। একদিন বিকালে একটু সময় করে শপিংয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যে নায়ারের জন্য কি অপেক্ষা করছিল সেটা যদি সে জানত। শপিং মলের ভেতরে হঠাৎ একটা কারো সাথে ধাক্কা খায় নায়ার। ওপাশের ব্যক্তিটা সরি বলে চলে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা শুনে থমকে দাঁড়ালো নায়ার। ওপাশের ব্যক্তিটাও দাঁড়িয়ে গেল। কেউ কোন কথা বলছে না। হঠাৎ সেই ব্যক্তিটাকে একটা মেয়ে এসে টানতে লাগলো। নায়ার অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। সেও নায়ারের দিকে তাকিয়ে রইল। তখন ইরহাম কোথা থেকে ছুটে আসলো। নায়ারের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল ব্যাপারটা। তখন শুনতে পেল, সামনের পুরুষ লোকটা নায়ারকে জিজ্ঞেস করছে, কেমন আছো নেউ? নায়ার ইরহামের বাহু শক্ত করে চেপে ধরে বলল, যেমনটা থাকার কথা ছিল, তার চেয়ে একটু বেশিই ভালো। ইরহাম এবার বুঝতে পারল এটা সাফিন, নায়ারের অতীত। তবে ইরহাম কোন কথা বলল না, কারণ নায়ার কি করে সেটা দেখতে। নায়ারের দিকে তাকিয়ে সাফিন একটা ম্লান হাসি দিল। ইরহামের কেন যেন মনে হচ্ছে, ছেলেটা হয়তো ভালোই ছিল। এমন করার পিছনে হয়তো বড় কোন কারণ আছে। তবে সেটা কি, তা জানে না সে। নায়ার আর কোন কথা না বাড়িয়ে ইরহামকে টেনে সেখান থেকে নিয়ে গেল। ইরহাম পিছনে তাকিয়ে দেখল সাফিন এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। জীবন কোন দিকে চমৎকার দেখাতে গিয়ে কোন দিকে খুব অবিচার করে ফেলে হয়তো। কি জানি, হয়তো এটাই বাস্তব। যেটা আমরা ভাবি না, সেটাই ঘটে। লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল নায়ারের। কেউ কাউকে সরাসরি দেখেনি 3 বছরের সম্পর্কে। আজকেই হয়তো প্রথম সরাসরি দেখা। আর সেটা এমন অদ্ভুতভাবে। একটা অদ্ভুত ব্যথা অনুভব করল ইরহাম। তবে সেটা কিসের, তা জানে না। ইরহামের জন্মদিনে নায়ার রাতে বাসায় একা নিজের মতো করে রুম সাজালো। কেক বানালো। পুরো রুমে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখল। 12টা বাজতে 15 মিনিট বাকি, এখনো বাসায় আসেনি সে।
নায়ারের আবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফোন অফ। অগত্যা গাল ফুলিয়ে বসে রইল। 12টা বাজার 3 মিনিট আগে ইরহাম বাসায় আসলো। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড। রুমে ঢুকে ইরহাম সরাসরি বাথরুমে ঢুকে গেল টাওয়াল নিয়ে। নায়ারও চুপচাপ খাবার বেড়ে দিতে টেবিলে গেল। গোসল শেষে সরাসরি ডাইনিং টেবিলে চলে গেল ইরহাম। খাওয়া শেষ করে রুমে আসলো। তখন খেয়াল করল পুরো রুমে গোলাপের পাপড়ি। ঠিক বুঝতে পারল না কিছু। আজকে কি কোন বিশেষ দিন ছিল? মনে পড়ছে না। নায়ার চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল। কোন কথা বলল না। ইরহাম আকাশ পাতাল ভেবেও কোনো কিছু মনে করতে পারছে না। সারাদিনের ক্লান্তিতে দুচোখ বুজে আসে আপনা আপনি। আজকে কি, সেটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল কারো নাক টানা আর কান্নার আওয়াজে। ঘুমের ঘোরে প্রথমে ঠিক বুঝতে পারে না ব্যাপারটা। হঠাৎ নায়ারের দিকে মাথা তুলে তাকালো, কারণ নায়ার অন্যদিকে মুখ করে শুয়েছিল। নায়ার চোখ বন্ধ করেই কেঁদে যাচ্ছে ফ্যাট ফ্যাট করে। এবার ইরহাম একটু না, বেশ ভড়কে গেল। চেম্বারে থাকাকালীনও নায়ার অনেকগুলো কল দিয়েছিল। অপারেশন থাকায় ফোন অফ করে রেখেছিল। পরে মিস কল অ্যালার্টে বুঝতে পারে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় সরাসরি বাসায় চলে আসে আর ফোন দেয়নি। ইরহাম নায়ারের চোখের জল আলতো করে মুছে দিল। নায়ার ছিটকিয়ে ইরহামের হাত সরিয়ে দিল। এবার ইরহাম নায়ারকে ওর দিকে টেনে ঘুরাল। নায়ার চেষ্টা করছিল না ঘোরার, কিন্তু ব্যর্থ সে। তাই হঠাৎ ফুস করে উঠে বসল। বসেই ইরহামের টি শার্ট টেনে ধরে আগুন চোখে তাকাল। ইরহাম বেশ হকচকিয়ে গেল, ভূতে ধরল নাকি? এমন বিহেভিয়ার করছে কেন? এই ডাক্তার, ডাক্তার। এখানে বুকের বাপাসটা দেখিয়ে একটা ছুরি বসে গেছে। সেটা অপারেশন করে সরিয়ে দিতে পারবেন? ইরহাম পুরো হতভম্ব বনে গেল। মাঝরাতে মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? একটা মিষ্টি শীতল হাসি দিল সে, যেটা না বলা শত কথা বুঝিয়ে দেয়। এত অদ্ভুত ভালো কেন মানুষটা? নায়ার সেটা ভেবে পায় না, কিছুতেই না। এত কিছুর পরও একটা দীর্ঘশ্বাস ফেলে কি যেন ভেবে নায়ারের মন জমিন ভারী হয়ে উঠল। তারপর একটা অদ্ভুত চাহনি নিয়ে সেই মিষ্টি শীতল হাসির মানুষটার দিকে তাকালো। এই মানুষটাকে কি করে এত কষ্ট দিয়েছে সে? এই মানুষটাকে তো শুধু ভালোবাসতেই ইচ্ছে হয়। যে একবার হৃদয় চক্ষু দিয়ে তার দিকে তাকাবে, সেই তাকে ভালোবাসতে বাধ্য। তারপর মনে মনে বলল, আমার তো হৃদয়টাই মরে গেছিল। তার ভালোবাসা বুঝবো কি করে? ভালোবাসা বুঝার জন্য যে হৃদয়ে জীবিত থাকা জরুরি, খুব জরুরি। মৃত গাছে যেমন ফুল ফোটার কোন আশা নেই, মৃত হৃদয়েও ভালোবাসার ফুল ফোটে না। কেউ একজনকে সেই মৃত হৃদয়ের দায়িত্ব নিতে হয়, যত্ন নিতে হয় প্রতিনিয়ত। একটা সময় সেখানে ভালোবাসার ফুল ফুটতে বাধ্য। মানুষের হৃদয় লোভী, খুব লোভী। তবে সেটা শুধু একটা জিনিসের জন্য, আর সেটা হলো ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার লোভ হৃদয় সামলাতে পারে না। যেখানে একটু ভালোবাসার ছোঁয়া পায়, বেহায়ার মতো সেখানেই ছুটে যেতে চায়। কোন বাধা মানে না নিয়ম শৃঙ্খল। ভালোবাসা জিনিসটাই নিয়ম শৃঙ্খলের বিপরীত। ভালোবাসলে আর বাধা ধরা নিয়ম ভালো লাগে না। হৃদয় তখন বহতা নদীর মতো, যেদিক খুশি ছুটে চলে। কোনো কিছুর তোয়াক্কা করে না। জানে সামনে শত বাধা, তবুও ছুটে চলে অজানায়। নায়ারকে চুপ থাকতে দেখে ইরহাম নিজেও চুপ হয়ে গেল। নায়ার ইরহামের টি শার্ট ছেড়ে বিছানা থেকে নেমে গেল। ইরহাম কিছু বুঝতে পারছে না, তাই নিজের মতো করেই অপরাধী সুরে বলতে লাগল, আসলে আজকে কাজের অনেক প্রেশার ছিল। রাতে একটা জটিল অপারেশন ছিল, তাই ফোন অফ রাখতে হয়েছে। বাসায় এসেও অনেক টায়ার্ড লাগছিল, তাই কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। সরি বউ। নায়ার কোন কথা বলছে না। টেবিলে কিসের একটা বাক্স এনে রাখল। ঘুম থেকে উঠে এসব কি করছে, ইরহাম তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। নায়ারের পেছনে দাঁড়িয়ে বলল, শোন না কি বলি।
ডাক্তারের বউ যখন হয়েছ তখন স্যাক্রিফাইস করা তো শিখতেই হবে। একজন সৈনিকের কাছে যেমন সবার আগে দেশ, ঠিক তেমনি একজন ডাক্তারের কাছেও সবার আগে তার রোগী। এতটুকু মানার মতো সামর্থ্য তো তোমার থাকতেই হবে। ইরহামকে পুরো ভরকে দিয়ে নায়ের ছোট একটা চাকু ইরহামের গলার সামনে ধরল। ইরহাম এবার সিউর, ওর বউকে ভূতে ধরেছে। তা না হলে এসব কি করছে? তখন শুনতে পেল নায়ের বলছে, আগে ঘরে রোগীর ট্রিটমেন্ট, তারপর বাদবাকি। নিজের ঘরে রোগী থাকলে যত ভালো ডাক্তারই হন না কেন আপনি, কোন লাভ নেই। মানুষ হাতুড়ে ডাক্তারই বলবে, প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছেন। সবাই বলবে আমার বর একজন নকল ডাক্তার। একগাল হেসে সে বলল, তাই না? হুম, ঠিক তাই। কিন্তু আমি তো ডাক্তার, মানে কাটাছেঁড়া করা ডাক্তার। মনের ডাক্তার তো নয়। এই পৃথিবীর সব পুরুষই তার বউয়ের মন ভালো রাখার ডাক্তার। আর এজন্য কোন বড় বড় গ্রন্থ পড়ার দরকার নেই, স্বভাবগতভাবেই সেটা শিখে যায়। আচ্ছা, তাই? জি, নকল ডাক্তার। তাহলে প্রত্যেক মেয়ে তার বরের কি? নায়ার এবার একদম চুপসে গেল। এতক্ষণ যে বকর বকর করছিল, এখন সব ফুস হয়ে গেছে। গলার সামনে থেকে চাকু সরিয়ে টেবিলে রেখে হাত মুচড়াতে লাগল সে। ইরহাম নায়ারের আরো কাছাকাছি এগিয়ে আসলো, যেটা দেখে নায়ার আরো চুপসে গেল। মন চাইছে দেয়াল ফাটিয়ে পালাতে, কিন্তু সে শক্তি যদি থাকত। একদম নায়ারের কাছাকাছি এসে দাঁড়ালো। নায়ার চোখ বন্ধ করে রেখেছে, চোখের পাতা কাঁপছে অনবরত। ইরহাম কিছুক্ষণ চুপচাপ নায়ারকে পরখ করল, কিন্তু নায়ার চোখ বন্ধ করেই রেখেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর যখন কোন সাড়া শব্দ পেল না, তখন চোখ খুলতে নিয়ে আবার দ্রুত কুঁচকে বন্ধ করে নিল। ইরহাম নায়ার তাকানোর সাথে সাথেই ওর মুখের দিকে এগুচ্ছিল, তাই নায়ার আবার চোখ বন্ধ করে ফেলে। ইরহাম নায়ারের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আর প্রত্যেক মেয়ে তার বরের সামনে রোগী সাজার অভিনয় করার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মে। কথাটা শোনার সাথে সাথে নায়ার অগ্নি চোখে তাকালো, আর ইরহাম হাসিতে লুটিয়ে পড়ল। বিছানায় বসে জোরে জোরে হাসতে লাগল। সেই হাসি দেখে নায়ারের সব রাগ, অভিমান উবে গেল। গালে হাত দিয়ে তার ডাক্তারকে দেখে চোখ, মন শান্ত করতে লাগল। ডাক্তারের গালে টোল পড়ে এতদিন খেয়ালই করেনি সে। টোল পড়ে ডাক্তার, হাউ কিউট। ইরহাম হাসছে, আর নায়ার বারবার সে হাসির প্রেমে পড়ছে। ছেলেদের হাসিও কোন মেয়েকে এতটা ভাবনাশূন্য করে দিতে পারে, সেটা এই টোল পড়ে ডাক্তারকে না দেখলে বোঝার উপায় ছিল না। ইরহাম হাসি থামিয়ে দেখে নায়ার বিভোর চোখে ওর মাঝে ডুবে রয়েছে। ইরহাম ধীরে ধীরে টেবিলের কাছে গেল, গিয়ে বাক্সটা খুলেই জিহ্বায় একটা কামড় দিল। রেড ভেলভেট কেকটায় উপরে সাদা ক্রিম দিয়ে লেখা, হ্যাপি বার্থডে বর ডাক্তার। নিজের বার্থডে নিজেই ভুলে বসে আছে। এজন্যই রুম ফুল দিয়ে সাজানো ছিল, শীত। ইরহাম এবার নায়ারের সামনে গিয়ে কান ধরে সরি বলল। নায়ার টেবিলের দিকে তাকিয়ে বুঝতে পারল, ওর সারপ্রাইজের অবশিষ্ট অংশটুকুও এই বর ডাক্তার পণ্ড করে দিয়েছে। তাই মুখ ভার করে দাঁড়িয়ে রইল। ইরহাম এক হাতে কান ধরে রেখেই নায়ারকে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। মোমবাতিটা জ্বালিয়ে নিল, তবে নায়ার নিভাতে দিল না। ইরহাম ভাবল হয়তো নায়ার এখনো রেগে আছে। কিন্তু পরক্ষণেই নায়ার ইরহামের হাতে চাকু ধরিয়ে ইশারা করল কেক কাটার জন্য। ইরহাম যখন কেক কাটতে নিল, তখন নায়ার বলল, ভাবছেন মোমটা কেন নিভাতে দেয়নি, তাই না? বলছি, শুনুন। মোমটা জ্বালায় আমরা আমাদের ইচ্ছায়, তাই সেটা নিভতে দেওয়া উচিত তার ইচ্ছায়। মানে যতক্ষণ জ্বলে আর কি। ঠিক যেমন কাউকে ভালোবাসি আমরা নিজের ইচ্ছায়, কিন্তু তারপর তার কাছে আমরা নিজেকে সোপর্দ করি। তখন সে ইচ্ছে করলে জীবনের শেষ পর্যন্ত আমাদের পাশে রাখবে, অথবা না। সেটা অনেকটা তার ইচ্ছে। যাকে ভালোবাসি তার প্রতি আমরা বরাবরই খুব বেশি দুর্বল হয়ে পড়ি, যেমনটা আপনি হয়েছেন। আর উইদিন শাফিনের সাথে দেখা হওয়ার পর থেকে আপনি কেমন যেন বদলে গেছেন। শাফিন আমার কাছে কিছু না এখন, শুধু বেদনার অতীত ছাড়া।
আর আপনি আমার বর্তমান। আসলে কি বলুন তো, যে আমার জন্য নয়, আমি শত চেষ্টা করলেও তার হতে পারবো না। এটাই সত্য। জোর করে যদিও দুজন এক হওয়ার চেষ্টা করিও, তবুও একটা সময় ঠিকই আলাদা হয়ে যাব। তেমনি আমরা দুজনও হয়তো অন্য দুজনের ভাগ্যে ছিলাম। তাই আমি আজ এখানে, আর শাফিন অন্য কোথাও। আমার শাফিনের প্রতি কোনো অভিযোগ নেই, ও আমাকে সত্যি ভালোবাসতো, সেটা আমি জানি। কিন্তু আমাদের এক হওয়া কপালে লেখা ছিল না। তখন বিষয়টা মানতে পারছিলাম না, তাই পাগলামি করেছিলাম। এখন বুঝতে পারি কত বড় বোকামি করেছিলাম। এই চারপাশে সবার এত এত অভিযোগ প্রাক্তনের প্রতি, আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। আর ওই দিন শাফিনকে অন্য মেয়ের সাথে দেখে একটু সময়ের জন্য হলেও খারাপ লেগেছিল। পরে ভাবলাম, আমিও তো অন্য আরেকজনের বউ এখন, তাহলে কেন মন খারাপ করব? ওই দিনের পর নিজেকে অনেক বুঝালাম। তবে হ্যাঁ, একটা আক্ষেপ ছিল শাফিনের প্রতি, সে আর একটু চেষ্টা করতে পারত, অন্তত আমার সাথে যোগাযোগ করার। কিন্তু সেটা সে করতে পারেনি। ওর মা জোর করে ইউনার পরিচিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, ওর বাবার অসুস্থতার দোহাই দিয়ে। বিয়ের পর শাফিন সায়নীকে সব বলে, কারণ আমার মুখোমুখি হওয়ার সাহস ওর ছিল না। নায়ার একটু দম নিল, তারপর আবার বলল, আজ আপনাকে সব বলছি কেন জানেন? কালকে থেকে আপনার জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু হবে। তাই সে অধ্যায় যেন আর কোন কিন্তু না থাকে, সেজন্য আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আর হ্যাঁ শাফিনকে আমি রেসপেক্ট করি, আর আপনাকে রেসপেক্টও করি, ভালোবাসি। এখন আপনার আমাকে কোন শাস্তি দেয়ার থাকলে দিতে পারেন। এটা বলে নায়ার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইরহাম কেক কেটে হাতে নিয়ে দাঁড়িয়ে চুপচাপ সব শুনছিল। এবার বলতে লাগল, শাস্তি তো অগণিত, সে পড়ে দেখা যাবে। আগে কেক খাও তো। নায়ার বিস্ময়ে তাকিয়ে রইল, মুখ কিছুটা হা হয়েছিল। ইরহাম সেখানে কেক পুড়ে দিল, মুখের চারপাশে লেপ্টে গেছে। নায়ার রাগী চোখে তাকালো। সেটা দেখে ইরহাম বলল, আরে পরিষ্কার করার অনেক উপায় আমার জানা আছে। চোখে মুখে দুষ্টমি উপচে পড়ছে ইরহামের। নায়ার সেটা বুঝতে পেরে বলল, তাই না? কিছু উপায় আমারও জানা আছে। এটা বলে নায়ার প্রথমে নিজের গালে আরো ক্রিম মাখালো। ইরহাম রু কুঁচকে তাকালো। নায়ার এবার ইরহামের দিকে এগুতে লাগলো। ইরহামকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে দাঁড়ালো। ইরহাম রু কুঁচকে ঘুরে তাকালো নায়ারের দিকে। নায়ার দুহাত ইরহামের কাঁধে রেখে দাঁড়ালো। ইরহাম ঘোরের মধ্যে আছে এই মুহূর্তে। নায়ার আস্তে আস্তে ইরহামের গলা জড়িয়ে ধরল, তারপর আলতো করে গালের সাথে গাল ঘষে দিল। ইরহাম মুচকি হাসল, তারপর বলল, ইসস, এই কাজটা করার জন্য আমার পুতুল বউটাকে বিছানার উপর উঠতে হলো। ইশারা করলেই তো ডাক্তার তার সেবায় নিয়োজিত হয়ে যেত। এটা বলেই ইরহাম নায়ারকে কোন কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। তারপর বলল, এবার আরামসে গালে লাগাতে পারো। তোমার কষ্ট কি আমি সহ্য করতে পারি? নাও শুরু করো, দেখি কতটুকু মাখাতে পারো। ধরে নিব এটাই আমার বার্থডে গিফট। এমন ইউনিক ভালোবাসাময় গিফট পৃথিবীতে আর কোন বর পেয়েছে কিনা সন্দেহ আছে। আপনার এই আদর মাখা গিফট কবুল করে নিয়েছে এই অধম বান্দা। নায়ার এবার লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। ইরহাম মুচকি হাসছে আর বলছে, আজ কি তবে ক্রিম পরিষ্কার করতে করতেই রাত পোহাবে নাকি? নায়ার একনাগাড়ে ইরহামকে কিল ঘুষি মারতে লাগলো, আর ইরহাম শব্দ করে হাসতে লাগলো। একজোড়া সুখী কপত কপতির ভালোবাসাটা শুরু হয় এই 3 অক্ষরের মিষ্টি কবুল শব্দটা 3বার বলার মধ্যে দিয়ে। 3 সংখ্যাটা সত্যিই স্পেশাল। ভালোবাসায় ভাসুক এই কপত কপতি যুগল। সমাপ্ত।